আজকের অমিত রায়কে যা কিছু দেখছো, দিস ইজ অল বিকজ অফ স্মার্ট ভ্যালু। আই ডু বিলিভ ইট, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। বহু জায়গায় বলেছি, আবারও বলি, যে আমার 14 পুরুষের সৌভাগ্য যে আমি স্মার্ট ভ্যালু পেয়েছি। এই একটা কথাতে আমি বোঝাতে চাই, হোয়াট ইজ স্মার্ট ভ্যালু ইন মাই মাইন্ড, ইন মাই হার্ট, ইন মাই ব্রেন। স্মার্ট ভ্যালুটা আমার কাছে কি? আমি সকালবেলায় ঘুম থেকে উঠি স্মার্ট ভ্যালুর নাম করে, ঘুমোতে যাই ওই স্মার্ট ভ্যালুর নাম করি। ঘুমন কেন, ওই সময়টুকু কেন বাদ দেন স্মার্ট ভ্যালু? তাই বলে আমি ঘুমোতাম না যদি আমার মাথায় না থাকতো যে কালকে আবার স্মার্ট ভ্যালুর কথা বলতে হবে, তাহলে ঘুমোতামও না। তো আজকে আমি ছাত্র, মাস্টারমশাই প্রশ্ন করবে আমাকে, উপরওয়ালার যদি আশীর্বাদ থাকে সসম্মানে পাস করতে পারবো। হ্যাঁ, তাতে সহযোগিতাটা আপনাদেরও দরকার। তো বলুন স্যার। আমি ছাত্র ছিলাম, পরেও ছাত্রই থাকবো স্যারের কাছে। স্যার, আসল কথা স্যার, আমাদের মাইক নিয়ে ছোটাছুটি করা অভ্যাস তো, বসে আনকমফোর্টেবল। ভদ্র বসে বসাটাই মুশকিল আমাদের, কিন্তু বসতে হবে, সব রকমই করতে হবে। আজকে রনিদা ফ্রি, আমার টেনশন নেই। রনিদাকে সবাই চিনি আমরা। রনিদাকে নিয়ে একটা গল্প বলবো পরে, এই মানে আজকেই, অন্যদিন না, আজকেই বলবো যে এই মানুষটার কি প্রতিভা বা এই মানুষটা কি করেছে লাইফে, এটা নিয়ে ডিসকাস হবে পরে। তো প্রোগ্রাম আমি শুরু করার আগে কিছু কথা বলি। আমি যেটা বলছিলাম, স্যারের বাড়িতে আমরা যখন তখন যাই, যখন তখন বলতে যখন তখন যাই, 6টায় বলি 8টায় যাই, রেগেও যায় না মানুষটা, মানে এক কথায় বাদরামও করি। আমরা কিছুদিন আগে স্যারের বাড়িতে গেলে, কিছুদিন আগে স্যারের বাড়িতে আমি যাবো বললাম 6টার সময়, গেলাম 8টার সময়। আমি স্যারকে ফোন করলাম, স্যার আসবো এখন? বলছে তুই তো বলেছিস 6টার সময় আসবি, তোদের মধ্যে কোনো টাইম জ্ঞান নেই। জ্ঞান নেই বলে টাইম জ্ঞানের ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে যে আমারও তো হাতে করে কখন আসবে কখন আসবে। তো স্যার, এদের আমি তো অনেক কিছু জানি, পুরোটা বলবো না, অনেক কিছু জানি। এদের অনেকের কোশ্চেন আছে, অনেক অ্যাসোসিয়েট, লক্ষ লক্ষ অ্যাসোসিয়েটের একটা কোশ্চেন, আপনি আপনার স্মার্ট ভ্যালুতে কতদিন হলো? 2002-এর প্রথম দিকে আমার পদার্পণ, ন্যাচারালি 23 বছর পার হয়ে 24-এ ঢুকবে। বিগ হ্যান্ড হয়ে যাক একটা। তেইশ বছর একটা ইন্ডাস্ট্রিতে থাকা, এটা একটা বড় চ্যালেঞ্জের বিষয়। ইয়েস অর নো? কারণ কি তুমি দেখে নেবে, মার্কেটে, কর্পোরেট সেক্টরে 10 বছর একটা ইন্ডাস্ট্রিতে টিকতে পারে না, কিন্তু এই মানুষটা 23টা বছর একটা ইন্ডাস্ট্রিতে থেকে গেল, মানে দুটো যুগ। আমরা বাংলায় আমার মা বলে 12 বছর মানে এক যুগ। ঠিক বললাম না স্যার? 12 বছর মানে এক যুগ, মানে আর 1 বছর হলে স্যার কত যুগ হয়ে গেল স্মার্ট ভ্যালুতে? দুটো যুগ। মানে এখানে হয়তো অনেকের এজ এখনো 23 বছর না। হাত তুলবে কাদের কাদের এখনো বয়স 23 হয়নি? বাপরে। तुम जन्म नहीं लिया, मैंने स्मार्ट वैल्यू में जन्म ले लिया। আমারও মনে হয়, আমি যখন 7 বছর একটা স্টুডেন্ট, কোন ক্লাসে পড়ে কে জানে, আমি তো ভুলে গেছি,
টু থ্রিতে হবে হয়তো। আমার যখন 2-3-তে পড়ছি তখন স্যার স্মার্ট ভ্যালু জয়েন করে গেছে। তাহলে এটা কিন্তু বিশাল একটা বড় ব্যাপার। আবার অনেকে বলে দাদা স্মার্ট ভ্যালুটা টিকবে তো, হ্যাঁ স্মার্ট ভ্যালু কোম্পানিটা থাকবে তো, এরকম টাইপের অনেকে কোশ্চেন করে না। অনেকের আজকে মনে যা যা কোশ্চেন আছে না সব ক্লিয়ার হবে, সব। এতদিন ট্রেনিং এ যা ক্লিয়ার হয়নি আজকে গ্যারেন্টি দিতে পারি 3 ঘন্টার এই সেশনে, 3 ঘন্টার এই মিটিং এ সব ক্লিয়ার হয়ে যাবে। চাই ক্লিয়ার করতে চাই। অনেকে এখানে বুদ্ধিজীবী মানুষ ব্যক্তি বসে আছে হয়তো, যারা হাসে না, যারা ঠিকঠাক কাঁদে না, যারা হাততালি দেয় না, যারা উঠে দাঁড়ায় না। আমি তাদের ক্ষেত্রে বলি, এত বুদ্ধি রেখে তোমাদের ঘুম হয়? এরকম অ্যাটিটিউড রেখে তুমি রাস্তায় চলতে পারো? চলা উচিত না, থাকা উচিত না এত অ্যাটিটিউড। আগে আমাদের সামনে আজকে বসে আছে অ্যাটিটিউড কিং মিস্টার অমিত রয়। আমাদের ওখানে অনেকের এজ 23 হয়নি, স্যারের 23 বছর স্মার্ট ভ্যালুতে কেটে গেল। এবার স্যারের এজটা আমাদের জানা উচিত, যে স্যারের পার্সোনালি এজ কত শরীরের। আমি ব্রেনের বলবো না, মনের বলবো না। স্যার মনের দিক দিয়ে এখন প্রচুর ইয়াং। কেন ইয়াং বললাম তারও প্রচুর কারণ আছে। রাত 11টার সময় আমি যখনই ফোন করি স্যারকে, 10টার সময় ফোন করছি, আর কথা বলতে বলতে 1 ঘন্টা লেগে যায় বা আধা ঘন্টা হয়ে যায়, 10:30টায় ফোন করছি, 11টা বাজলেই বিশু এখন একটু ফোনটা রাখ, একটু ব্যস্ত আছি আমি। মাঝে মাঝে ভাবতাম আমাকে কি ইগনোর করে নাকি। তারপর একদিন রনিদাকে ফোন করলাম, কেসটা কি বলতো? স্যার কি করে 11টার সময়? বলছে মিটিং করছে। মিটিং? আমিও মিটিং এ আছি, পরে ফোন করছি তোকে। রাত 11টার সময় এই মানুষটা মিটিং করে। এবার এজ জেনে নেবো, এজ, তারপর কথা বলছি। আমার স্যার আপনার এজ কত? বয়স? তাই আমার বউ মারা গেছে, খুব রাগ হতো আমি বয়সটা বলতাম বলে। আমি বললাম বুঝতে পারছো না, আমার বয়স বলাটা হচ্ছে আমার ট্রাম্প কার্ড। देखो ये साल में भी इतना एनर्जेटिक है। आई एम ऑलरेडी 74 प्लस। মানে 74। বাংলায় কত? 74। 74 বছরের মানুষ আজকের ডেটে রাত 11টার সময় মিটিং করে। আমাদের এখানে অনেক অ্যাসোসিয়েটকে যদি রাত্রির 8টার সময় বা 8:30টার সময় মিটিং করার কথা বলা হয়, যে মিটিং এ অ্যাটেন্ড করো, দাদা শীতকালের দিন, এখন ঘুমানোর টাইম। আমাদের বলে না, তাদের সিনিয়রদের বলে, বা তারা মনে মনে ভাবে হয়তো। হ্যাঁ কি না? কোন এজ? কত? একটু জোরে বললে ভালো হয়। কত? আরেকবার কত? 74। এমনি এমনি স্মার্ট ভ্যালুর শাহেনশা বলা হচ্ছে না। চুয়াত্তর বছরের একটা মানুষ বাইরের মার্কেটে, একটা 74 বছরের মানুষ কি করে আমার আইডিয়া আছে, আশা করি তোমাদেরও আইডিয়া আছে। বিয়ার টু বিয়ার, বিআর টু বিআর মানে বেডরুম টু বাথরুম। yes, right you are. Bedroom to bathroom, bathroom to bedroom, like a pendulum. And we move here and there. এই কোশ্চেনটা আমারও ছিল, এটা আমার জানা নেই। মানে স্মার্ট ভ্যালুতে আপনি যখন এসেছিলেন, আপনার এজ কত ছিল তখন? আপনার এজ কত ছিল? মাইনাস করো, যোগ বিয়োগ গুণ ভাগ। আজকে যদি 74 হয়, 24 বছর যদি হয়ে থাকে, তো মাইনাস করলে 50 পাওয়া যায়। I was nearing 50, I entered in smart value. পঞ্চাশ বছর বয়স। কারা কারা এখানে কেউ আছে এখানে? কেউ আছে এখানে? না, এখানে কারুর তোমাদের 50 বছর বয়স? 50 কেউ আছে? কারো এখানে 50 এজ আছে? স্যার আপনার এজে যখন এসেছেন আপনারা লাকি না আমরা লাকি?
আমার মনে হয় তো আমরা লাকি। ইফ ইউ ফিল উই আর অল লাকি। কেন? কেন লাকি? আমরা যখন স্মার্ট ভ্যালু করতাম তখন আমাদের একটা আফসোস ছিল, কেউ স্মার্ট ভ্যালু জানে না। বলতে গেলে সব বলতে হয়, কি স্মার্ট ভ্যালুটা কি, খায় না মাকে। এখন আবার প্রবলেম কি বলে, সবাই স্মার্ট ভ্যালু জানে। তো জায়গাটা হচ্ছে হাউ ডু ইউ রিয়াক্ট, আমরা কিভাবে রিয়াক্ট করব। ঠিক আছে, ওই সেই গল্প আছে না যে একজন জুতোর কারবারি সে একজনকে পাঠিয়েছে আফ্রিকার কোনো একটা জায়গায় যে দেখে এসো তো জুতোর ব্যবসাটা কেমন হবে। তো সে ঘুরে এসে রিপোর্ট দিল যে স্যার হবে না। কেন? কেউ জুতোই পরে না। বেশ কিছুদিন পরে আরেকজনকে পাঠালো, সেও গিয়ে দেখলো সেই একই জায়গা। সে ঘুরে এসে রিপোর্ট তো ফাটাফাটি বিজনেস হবে স্যার। বলে কেন? বলে কেউ জুতো পরে না। কেউ জুতো পরে না কারো কাছে পজিটিভ, কারো কাছে নেগেটিভ। আমাদের সময় কোনো সেন্টার ছিল না। কোম্পানির একজন সিনিয়র অ্যাসোসিয়েট, তার অফিস ছিল, সেখানে একটা কম্পিউটার ছিল। সেই কম্পিউটারে কম্পিউটার শেখানো হতো। বুঝুন কি কঠিন অবস্থা। সেই কম্পিউটার কিন্তু রনি শিখেছে ওখানে গিয়ে। হ্যাঁ, ওই সাউথে অফিস ছিল মিস্টার আগরওয়াল, উনি এখন আর নেই, মারা গেছেন। তো ওনার অফিসে ওই একটা কম্পিউটার ছিল, বলে কম্পিউটার শিখতে চাও ওখানে গিয়ে শেখো। আমরা বলতাম একটু শেখানোর জায়গা হলে ভালো হতো। এখন শেখানোর জায়গা এত যে কোন দিকে যাবো, বাঁ দিকে যাবো, ডান দিকে যাবো, সোজা যাবো, মুশকিল হয়ে যায়। একদম একদম, এখন তো প্রচুর সেন্টার, প্রচুর অনলাইন হয়ে গেছে। এখন তো অনলাইন হয়ে গেছে, ঘরে বসেই শেখো। তো জায়গাটা হচ্ছে, তোর যে প্রশ্ন সেটা হচ্ছে যে তখন সুবিধা ছিল না, এখন সুবিধা আছে। কমপ্লিটলি হচ্ছে এটা তোমার কাছে। জুতো কেউ পরে না, তাহলে কি করে জুতো দেব? আবার জুতো কেউ পরে না, তাহলে প্রচুর লোক জুতো কিনবে। তো স্মার্ট ভ্যালুতেও কিন্তু তাই। আমাদেরও তখন কিছু সমস্যা ছিল, সেন্টার ছিল না, অফিস ছিল না। হায়দ্রাবাদে তখন আমাদের ডিডি করে পাঠাতে হতো। এখন সবকিছু হাতের কাছে। সবচেয়ে বড় যেটা, এরকম একটা জায়গায় আমরা তো কোনোদিনও ট্রেনিংই পাইনি। তো আপনাদের সময় ট্রেনিং হল ছিল না? ওই যারা সিনিয়র ছিল তাদের ঘরে 5-10 জন বসে ট্রেনিং হচ্ছে। ওখানেই মাইন্ডসেট হচ্ছে আপনার টার্গেট কি, আপনি এবছরে কি করতে চান। ফলে যদি কম্পারেটিভ স্টাডি করি, তুলনামূলক ভাবে যদি বিচার করি, আমি বলবো ইউ পিপল আর লাকিয়ার দেন আস। আমাদের থেকেও তোমরা ভাগ্যবান, তোমরা সাজানো বাগান পেয়েছো। এতে কোনো দ্বিধা থাকার কথা নয়। সাজানো বাগান, এরকম একটা জায়গায় ট্রেনিং হবে আমরা কোনোদিন কল্পনা করিনি। এত সেন্টার থাকবে কল্পনা করিনি। অনলাইন ট্রেনিং হবে, মানে ক্লাস হবে, আমরা কখনো ভাবতেই পারিনি। আমাদের সময় তখন বহু লোক বলতো যে আপনারা স্মার্ট ভ্যালু থেকে কম্পিউটার শেখার কথা বলেন, কিন্তু সবাই শেখে না। আমরা যেতে দিন, সময় আসতে দিন। কারণ যে কোনো জিনিস, গাছ আমি একটা পুঁতে দিলাম, সঙ্গে সঙ্গে কি ফুল আসবে, ফল আসবে? অপেক্ষা করুন। অপেক্ষাটা মানুষ করতো না, এখনো করে না। অপেক্ষা করাটা হচ্ছে সাফল্য পাওয়ার একটা লক্ষণ। রবীন্দ্রনাথ যদি 80 বছর ধরে কলম আর কাগজ ধরে বসে না থাকতেন, তাহলে কিন্তু তিনি বিশ্বকবি হতেন না। 2 বছরে বিশ্বকবি হয় না। এমনি আমার মতো যদি 24 বছর করেন, তাহলে ওই যেসব বলছে গল্প, সেগুলো সায়েন্স ফায়েন্স এইসবগুলো 2 বছরে হবে না, 4 বছরে হবে না। বাট লেগে থাকুন, অ্যাবসলিউটলি সবকিছু পাবেন। সব সব সব
যা কিছু আছে সব। স্যার নেক্সট কোশ্চেনে যাই। হুম। আমরা প্রত্যেকে একটা জিনিস সবাই জানে যে আপনি ব্যাংক ম্যানেজার ছিলেন, কিন্তু যেটা আসল ব্যাংক ম্যানেজারের আগেও আপনি একটা অফিসার ছিলেন যেটা গ্যাজেটেড অফিসার বলে। এই গ্যাজেটেড অফিসারটা কি স্যার একটু, মানে আমি জানতাম না বেসিক্যালি, আমি তো রিসেন্ট জেনেছি, আমি তাও নেট ঘেটে ঘেটে জেনেছি। গ্যাজেটেড অফিসারের পজিশন কি, গ্যাজেটেড অফিসার কি করে, বা গ্যাজেটেড অফিসার ব্যাপারটা একটু আমাকে একটু সবাইকে একটু গুছিয়ে বললে ভালো হয়। তার আগে বলে দিই, ফার্স্ট অফ অল এটা বলে দেওয়া উচিত, আজকের ডেটে লোকে গভর্নমেন্ট পাওয়ার জন্য লাফালাফি করে, আর আমাদের সামনে যেই মানুষটা বসে আছে, যে পার্সোনালিটি বসে আছে, তাকে আমি এমনি এমনি শাহেনশা বললাম না স্মার্ট ভ্যালুতে, কারণ তার পেছনে অনেক বড় রিজন আছে। দুটো গভর্নমেন্ট জব ছাড়ার পরে তারপর কিন্তু স্মার্ট ভ্যালু করেছে। তার মধ্যে ব্যাংক ম্যানেজার আমরা সবাই জানি, কিন্তু ব্যাংক ম্যানেজারের আগে একটা জব করতো স্যার, সেটা ছিল গ্যাজেটেড অফিসার, গভর্নমেন্ট জব। এবার গ্যাজেটেড অফিসার কি স্যারের থেকে একটু জেনে নেওয়া আমাদের উচিত। আমরা অফিসার তো বুঝি নাকি, একটু তুলনামূলক লেভেল আপ চাকরি হলে অফিসার হয়। এখন অবশ্য নাম অনেক রকম হয়, এক্সিকিউটিভ, সেলস এক্সিকিউটিভ। তখনকার দিনে ছিল অফিসার, অফিসার ছোট অফিসার, বড় অফিসার এসব। যারা গভর্নমেন্টের অফিসার হয়, সরকারি অফিসার হয়, তাদেরকেই বলা হয় গেজেটেড অফিসার, কারণ তাদের নামগুলো গেজেটে ওঠে। গভর্নমেন্ট গেজেটে থাকে, ওটা গেজেট বছর বছর বেরোয়, সেখানে সেই অফিসারদের নাম থাকে, তাকে বলে গেজেটেড অফিসার। গেজেটেড অফিসারের কাজ একই, কাজ তোমাকে করতেই হবে। কাজ না করে কেউ কোনো চাকরি হোক, ব্যবসা হোক, রোজগার হবে না, কাজ করতে হবে। এবার কাজের যে লেভেল থাকে সেই অনুযায়ী তাদেরকে কাউকে অফিসার বলছে, কাউকে আরো ম্যানেজার বলছে, এইগুলো। তো গেজেটে যাদের নাম ওঠে তাদেরকে বলে গেজেটেড অফিসার। গেজেটেড অফিসারের সুবিধা কিছু আছে, মানে এটা তো একটা মানে ধরাচোরা লাগানো আর কি। যেমন গেজেটেড অফিসারের সঙ্গে অর্ডারলি ঘোরে, আর্দালি বাংলায় বলে। ভেঙে বলুন না স্যার, ভেঙে বলুন ব্যাপারটা। মানে ধরো কোনো অফিসার বাড়ি যাচ্ছে বা অফিসে ঢুকছে, সে নিজে ব্যাগ ক্যারি করে না, এটা তার একটা সম্মান আর কি। সে নিজে ব্যাগ ক্যারি করবে না, কে ক্যারি করবে? তার জন্য গভর্নমেন্ট রেখে দিয়েছিল। সেও চাকরি করছে, গভর্নমেন্টের চাকরি, অর্ডারলি বলে, আর্দালি। তো আমার বয়স তখন 23, হয়ে গেছি গেজেটেড অফিসার, তো সঙ্গে অর্ডারলি দিয়ে দিয়েছে। এবার অর্ডারলি থাকলে কি হয়, আমি যে বাড়িতে আসছি, বাড়িতেও অর্ডারলি চলে এলো। আমি সরস্বতী পূজার সময় বাড়িতে এসছি, সেও এই দেখুন না মমতা ব্যানার্জির পাশে বডিগার্ড দাঁড়িয়ে থাকে, মাঝে মাঝে অস্বস্তি লাগে না? তো 23 বছর বয়স, ব্যাগ আরামসে, কেন ব্যাগ কেন, আরো কিছু ভারী কিছু বহন করতে পারি, তা না অর্ডারলি দেবে। আর অর্ডারলির টাকাটা আমাকে দেন, আমি খুশি হই না। এগুলো স্টাইল। তুমি গেজেটেড অফিসার, তোমাকে দেখলে, চলন ফেরন দেখলে, আসবে যাবে দেখলে বুঝতে পারবে সরকারি অফিসার। আর কি সুবিধা আছে? ওই গেজেটেড অফিসার হলে ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া যায়। আমরা যখন আগে, এখনো লাগে নিশ্চয়ই, তো কোনো কলেজে ভর্তি হওয়ার সময় লাগে, টেস্টিমোনিয়াল সেগুলো লাগে। তো গেজেটেড অফিসারের সই করাতে হবে। আমরা যখন অ্যাপ্লিকেশন করেছি তখন দিতে হয়েছে। গেজেটেড অফিসার সবাই হতে পারে না, স্কুলের প্রিন্সিপালও হয় না, ব্যাংকের ম্যানেজারও গেজেটেড অফিসার নয়, কিন্তু তার থেকেও কিছু বেশি বড় জায়গা গেজেটেড অফিসার সম্মানে, পয়সায় না। পয়সা থাকলে তো ওখানেই থাকতাম, ব্যাংক ম্যানেজার হতাম। ঠিক আছে, তো গেজেটেড অফিসে এই সুবিধা আছে। আর যেটা
গর্ব লাগতো সেটা হচ্ছে যখন আমি সই করি পাশে ওই অশোক স্তম্ভ মার্কার সিলটা পড়তো, ওইটা বাহ। খুব আমার লোভনীয় ছিল আমার কাছে। কটা গ্যাজেটেড অফিসার আমাদের সাথে বসে আড্ডা মারবে, তাই না? পাত্তাও দেবে না আমাদেরকে, অর্ডারলি চলে, ছাতা নিয়ে চলছে, ব্যাগ নিয়ে চলছে, এখন স্যার আমাদের সাথে চলছে। যাই হোক স্যার, এই গ্যাজেটেড অফিসার যখন আপনি হলেন 23 বছর বয়সে, তা আপনি ইয়াং বয়সে পেয়ে গেছেন। আমাদের তো সময় তো এইসব পায় না, ছেলেপেলেরা দেখি যা 23 বছরের ছেলে। তো 23 বছর বয়সে এত বড় একটা পজিশন পাওয়ার পরে ছেড়ে দিলেন কেন? শুধু টাকার জন্য, যে টাকা কম? এরকম তো হতে পারে না। টাকা কমটা তখন খুব একটা লাগলো, তখনও বাবার হোটেল চালু ছিল, ও, ফলে টাকা কমটা খুব একটা ফ্যাক্টর ছিল না প্র্যাকটিক্যালি। কিন্তু যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে পোস্টিং হয়ে গেছিল বর্ধমানের ইন্টেরিয়র গ্রামে। ওই বারাসাত বনগাঁতে ট্রেনিং হয়েছে, তারপরে পাঠিয়ে দিল বর্ধমানে। এবার আমি ব্রন অ্যান্ড বট আপ শিয়ালদা, অ্যান্টনি বাগান লেন, যেখানে রাত 12টার সময় যদি বেরোতাম কোনো কারণে, তো দেখতাম সন্ধ্যার মতো অবস্থা, মানে হইচই, লাইট জ্বলছে সব চারিদিকে, অথচ গ্রামে গিয়ে পড়েছি আমি। এবার এই বলে না জল বিন মছলি হুম, আর নিত্য বিন বিজলি, তো আমার অবস্থা হয়েছিল তাই। এমন জায়গায় পাঠিয়েছে 7টার পরে, সন্ধ্যে 7টার পরে, মানে আমাকে যদি কেটে দেয় সাপে, তো আমার বডি আসবে, আমি আর আসতে পারবো না। তো একটা কঠিন জায়গা না? আমরা যেমন স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, তখন শহর কলকাতার মানুষ, ওই শিয়ালদার মতো জায়গায়, তো সেখানে সিনেমা, আড্ডা, গল্প, পার্ক, কত কিছু আছে। আর ওখানে কিছু নেই, চাষের জমি আর কিছু ছোট ছোট বাড়ি, বাস। তো আমার কাছে সেটা অসহ্য লাগতো ওই বয়সে। তখন তো ফোনও ছিল না, মোবাইলটা থাকলেও হয়তো চাকরিটা করতাম, মোবাইলও ছিল না। ফলে আমি পুরো নিঃসঙ্গ। আর যেহেতু ওই একটা গেজেটেড পোস্ট মেরে দিয়েছে, ফলে আমার সাথে যে আরো 2-4টা বন্ধু বান্ধব থাকবে তারও উপায় ছিল না। হ্যাভ টু লিভ অ্যালাউন, একা। এবার 7টার পরে যে কিছু পড়াশোনা করব তারও উপায় নেই, কারেন্ট নেই, হ্যারিকেন। হেরিকেন ছিল। মানে আমি আমি জানি না তোমরা বিশ্বাস করতে পারছো কিনা গল্পগুলোকে, মানে গল্পের মতো লাগছে। ইন দ্য ইয়ার 1974, আমি যে কথাটা বলছি, 1974 মানে কত, 26 আর 25, 51 বছর আগের গল্প। তখন গ্রামগুলো সত্যি গ্রাম ছিল। আমি জানি না কেউ বর্ধমানের কেউ আছে এখানে? আরে বাবা, অনেকেই আছে। জায়গাটার নাম বলুন না স্যার, চিনতে পারবে। শেয়ারা বাজার, খন্ডঘোষ, গোপাল বেড়া, আরো ছিল, আরো কি নাম ছিল অত মনে নেই। আমি একটা বছর ওই চাকরিটা করতে বাধ্য হয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম হেভি ব্যাপার, গ্যাজেটেড অফিসার, এই সেই, নিজের ক্যারেক্টার যাই থাকুক, অন্যের ক্যারেক্টারের সার্টিফিকেট দেবো। কিন্তু যখন গিয়ে পড়লাম ওখানে, কিছুদিন পরে বুঝতে পারলাম কত ধানে কত চাও। আড্ডা নেই, গল্প নেই, ওই সকালবেলা কাজ, তারপরে 5টা বাজলো, আমি একা হয়ে গেলাম, নিজের ঘরে চলে এলাম। তো ওইটা আমার কাছে একটা খুব কষ্টকর ছিল লাইফ। কারণ ইয়াং ছেলে, আশা করা যায় এরকম একটা কনফাইন্ড লাইফ। আমার খালি মনে হতো আমার দ্বারা হবে না। আর সেই কথাগুলো বাড়িতে বললেই বাবা তেলে বেগুনে খেপে উঠতেন। বাবা ছিলেন সেন্ট্রাল গভর্নমেন্টের অফিস চাকরি করতেন উনি। বাবা বলতো, তুই গেজেটেড অফিসার হচ্ছিস, তুই জানিস কি জিনিস? একটু অপেক্ষা কর, তোকে শহরে নিয়ে আসবে। আমরা অপেক্ষা করবো ওই বয়সে? আমার লাইফ নেই, কিছু নেই, পড়াশোনা নেই, আড্ডা নেই, গল্প নেই, সিনেমা নেই, ওটা লাইফ?
তা আমি বুঝলাম যে বাবাকে বলে আমি রাজি করাতে পারবো না। অনেক কিছুই তো বাবা রাজি হয় না, না তাই তো নাকি? আমিও দেখলাম যে আমাকে নিজের পথ নিজে খুঁজে নিতে হবে। তা আবার খোঁজাখুঁজি করে দেখতে পারলাম যে এরকম ব্যাংকের চাকরি হচ্ছে, অ্যাপ্লাই শুরু করলাম। আরো অনেক জায়গায়, শুধু ব্যাংক বলে না, আরো অনেক জায়গায় অ্যাপ্লাই করলাম। করে টোরে আবার লাগলো, ইন্টারভিউ দিলাম, দিয়ে ব্যাংকটার নাম ছিল সিন্ডিকেট ব্যাংক। এখন সিন্ডিকেট ব্যাংক নেই, ওটা কম্বাইন্ড হয়ে গেছে কানাড়া ব্যাংকের সাথে। আর সুখের বিষয় যে মায়না একটু বাড়লো, অর্ডারলি চল থাকলো না, কিন্তু মায়নাটা বাড়লো। তো সেটা একটা প্লাস পয়েন্ট পাওয়া। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে যে আমি শহরে এলাম। মানে একটা সময় আমার প্র্যাকটিক্যালি মনে হতো ওই রেভিনিউ অফিসারের চাকরি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, একটা সময় মনে হতো আমাকে যদি ওই নিমতলা ঘাটের সাব রেজিস্টার করে দেয় তাতেও আমি খুশি। মনা নিয়ে ঘাটতে হবে, কিন্তু জ্যান্ত লোক অনেক থাকবে। তো যখন ব্যাংকের চাকরি লাগলো তখন আমি স্বস্তি পেলাম। বাবাকে বললাম মাইনাটা বেড়েছে, টাকাটা বেড়েছে, তো অসুবিধা কোথায়, আমি কলকাতায় থাকতে পারবো। তো বাবা মেনে নিল, মেনে নেয় সব বাবা মাই ছেলে মেয়েদের কত ঝামেলা মেনে নেয়, এটা তো এমন কিছু ছিল না। তো বাড়ির লোক, মা তো খুব খুশি হয়েছে যে প্রতিদিন ছেলেকে খেতে দিতে পারবে। তখন তো খেতে দিতে পারতো না, আমার নিজের ওখানে এমন কঠিন অবস্থা যে আমাকে নিজেকে রান্না শিখতে হয়েছিল। আমি বাড়িতে আসতাম, বাড়িতে এসে মাকে জিজ্ঞেস করতাম মুসুরির ডালটা কি করে রান্না করে, না তেল দিয়ে তাতে কালো জিরে দাও, তারপরে ডালটা সেদ্ধ করে দিয়ে দাও। এগুলো সব আমার শেখা ওই চাকরির বদৌলতে। তো এরকম একটা কঠিন সিচুয়েশন দিয়ে গিয়েছি, সেই জন্যই গেজেটেড অফিসারের সম্মানের চাকরি আমি ছাড়তে বাধ্য হয়েছি। ওখানে স্যার আপনি কোয়ার্টার পেয়েছিলেন না এমনি? কোয়ার্টার দেওয়া সম্ভব ছিল না। আসলে তখন ছিল ভূমি সংক্রান্ত ব্যাপারে একটা বিরাট কিছু হয়েছিল। সিপিএম গভর্নমেন্ট ছিল তখন, যুক্ত ফ্রন্ট। তো তারা ভূমি সংস্কারের জন্য প্রচুর অফিসার নিয়েছিল, তার মধ্যে আমিও ঢুকেছিলাম আর কি। তো অত লোককে দেওয়া সম্ভব ছিল না, কিন্তু যখনই আমি গ্রামে প্রস্তুত থাকবো যতদিন, ততদিন ওটা দেবে না। কিন্তু গ্রাম থেকে যেই আবার ধরো বর্ধমান হেডকোয়ার্টার্সে নিয়ে আসলো, তখন আবার কোয়ার্টার থাকতো। কিন্তু ওখানে প্রথমে ওই 1 বছরে আমি কোনো কোয়ার্টার পাইনি। আমাকে এমনকি মাটির ঘরে থাকতে হয়েছে, মাটির ঘর একদম, মানে কলকাতার ছেলে মাটির ঘরে থাকে, মানে ওপরে খড় কি বলে, খড়ের ছাউনির মতো করা, তলায় এরকম এই করা আছে। তো মাঝে মাঝে দেখতাম শস্য করে কি যেন চলে যেত। তা আমি যে বাড়িওয়ালা ছিল তাকে বলতাম যে এরকম হয় কেন, কিছু আছে নাকি পোকা টোকা, বা বলে ওগুলো বলে নমস্কার করছে। কি নমস্কার করছে, বলে ওনারা থাকে, কিছু হয় না, মানে সাপ সাপ বলতেও পারে না তারা। আমি বললাম হ্যাঁ বলেন কি, সাপ ওখান দিয়ে হাঁটে? তো তারপর দিন থেকে মশারি টানাতাম টান টান করে, যাতে সাপ করলেও আমার বুকে না লাগে। বিচিত্র অভিজ্ঞতা, এই লাইফ কাটাতে ব্যাংকে এসে বেঁচে গেলাম, মনে হলো যাক বাবা এতদিনে শান্তি হয়েছে, ব্যাংকে এসে। তারপর স্যার ব্যাংকে ছাড়লে, ব্যাংকও ছেড়ে দিলেন কেন? ব্যাংকে চাকরিটা প্রথমে ছাড়ার কথা ভাবিনি, প্রথমে খুব মস্তিতে ছিলাম। হ্যাঁ, আড্ডা, গল্প, সিনেমা, হ্যাঁ সবকিছুই ছিল, বেড়াতে যাওয়া এদিক ওদিক। বয়সটা বাড়ছে, বুদ্ধিও তো পারে নাকি, আমারও বুদ্ধি বাড়তে শুরু করলো। এবার আমি ব্যাংকে ঢুকলাম 75।
আনন্দের মধ্যেই ছিলাম, 79-এ বিয়েও করে ফেললাম, এত আনন্দ হলো। যথারীতি 81-এ আমার পুত্র সন্তান এলো। এই পর্যন্ত মোটামুটি খুশিই ছিলাম, কিন্তু অঙ্কটা আমাকে ভাবিয়ে তুলল। আমি পড়াশোনা করেছিলাম ফিজিক্স নিয়ে, তো ফিজিক্স প্রচুর অঙ্ক করতে হয়, কিন্তু তখন ফিজিক্সের অঙ্ক করেছি, কিন্তু জীবনের অঙ্কটা করিনি। জীবনের অঙ্কটা করা শুরু হলো তখন দেখলাম যে যত দিন যাচ্ছে আমি গরিব হচ্ছি। আরে আমার বয়স বাড়ছে, আমার পজিশন বাড়ছে, আমার দায়িত্ব বাড়ছে, আমার কর্তব্য বাড়ছে, কিন্তু আমি গরিব হচ্ছি। ক্যান ইউ রিয়েলাইজ? এটা কি অনুভব করতে পারো? হ্যাঁ, কেউ পারবে বলতে? আমার মনে হলো যে আমি গরিব হচ্ছি কেন? এনিবডি? এটা দেখতেই পাচ্ছে না আমাকে। অঙ্কটা করো, তাহলে বুঝতে পারবে। অর্থাৎ আমি যখন 1974-এ ছিলাম গেজেটেড অফিসার, তারপরে যখন ব্যাংকে এলাম, তখন আমার মাইনেটা বাড়লো, আর সেই মাইনেটা ভোগ করতাম কে? আমি একা। কথাটা বোঝা গেল? যে মাইনেটা পাচ্ছি সেই মাইনেটা আমি একা ভোগ করছি। যখন 79-এ বিয়ে করলাম, তখন ওই যে টাকাটা, ওটা কিন্তু ডবল হয়নি। বুঝতে পারছো? 75 থেকে 79, 4 বছরে হয়তো দেখা যাবে বেড়েছে 200 টাকা। তখনকার দিনে আমি ঢুকেছি 1000 টাকা হবে, 200 টাকা বেড়েছে, কিন্তু খরচাটা ডবল হয়েছে। আমি বোঝাতে পারছি? ধরো নাও 1000 টাকা যদি আমার তখন স্যালারি হতো 74-এ, 75-এ, 79-এ আমার ভাগ্যে জুটছে 600 টাকা। কেন? 1200 টাকা হয়েছে, আমার অর্ধেক হয়ে গেল 600 টাকা। এবার যখন ছেলে হলো, তখন সেই 1200 টাকাটা 3 ভাগ হয়েছে 400 টাকা। আমি কি কথাগুলোকে বোঝাতে পারছি? তার মানে একটা লোকের ইনকাম এনজয় করতো 1000 টাকা, 4 বছর পরে তার হয়ে গেল 600 টাকা, তারপরে হয়ে গেল 400 টাকা। মানে দিন যত যাচ্ছে আমার নিজস্ব যে টাকাটা সেটা কমছে, মানে আমি গরিব হচ্ছি। এই অঙ্কটা আমার মাথায় ঢুকেছে, কিন্তু মাথায় ঢুকলে কি হবে? অলরেডি 81, 82, 83, তখন আবার চাকরি চেঞ্জ করে করব, এটা তখন ভাবতে পারছি না। ন্যাচারালি আই ওয়াজ কনফাইন্ড। মানে আপনারা দেখবেন অনেক সময় বাঘ সিংহকে প্রথম যখন খাঁচায় ঢোকানো হয়, তখন খুব লাফালাফি লম্ফজম্প করে, ভেঙে বেরিয়ে যেতে চায়, কিন্তু কিছুদিন পরে সে টেইমড হয়ে যায়, মানে পোষ্যতা স্বীকার করে, পোষ মেনে যায়। আমারও তাই হয়েছে, পোষ মেনে গিয়েছিলাম, অভ্যস্ত হয়ে গিয়েছিলাম যে এটাকেই আমার করতে হবে, কিছু উপায় নেই। আমি গরিব হচ্ছি ঠিকই, কিন্তু ওটা আমি ভাবতাম না। আমি ভাবতাম কি না, আমার তো ইনক্রিমেন্ট হচ্ছে, আমার তো পজিশন বাড়ছে, প্রমোশন হচ্ছে, কিন্তু অর্থনৈতিক দিক থেকে আমি কিন্তু দিনে দিনে গরিব হচ্ছি। কিন্তু আমার কাছে কোনো অল্টারনেটিভ ছিল না, আই ওয়াজ নাথিং অল্টারনেটিভ। কিন্তু যখন আমার বয়স 50 ছুঁই, তখন এই স্মার্ট ভ্যালুর বিশ্বনাথ ভৌমিক, যা নাকি এখন 1 নম্বর,
বিশ্বনাথ ভৌমিক আমার কলিগ ছিল, তো সে আমাকে প্রপোজাল দিল যে এরকম একটা অসাধারণ প্রজেক্ট আছে, তো আপনি এটার সাথে যুক্ত হন। অনেক টাকার গল্প। তো ততদিনে তো একটা ভ্যানিটি হয়ে গেছে না, একটা ম্যানেজারের ভ্যানিটি থাকে, ইগো থাকে। না না, আমার টাকার দরকার নেই, বেশ আছি, ভালো আছি, ভালো আছি, কোনো অসুবিধা নেই। বলে আপনি শুনে তো দেখুন। আমি কি শুনবো বলতো, আমি এটার বাইরে কিছু ভাবতে পারছি না, সত্যি তাই। তখন আর ব্যাংক ছাড়া আর কিছু ভাবতে পারতাম না। ওটাই ধর্ম, ওটাই কর্ম, ওটাই সবকিছু। তো তবুও বারবার বিশ্বনাথ ভৌমিক বলার পরে, যেটাকে এখন আমরা বলি ইনভাইট, সেই ইনভিটেশনটা বিশ্বনাথ ভৌমিক বারবার করলো। একদিন কোনো একদিন নেমে গেলাম হলের সামনে। কবার করেছিল স্যার এমনি? হ্যাঁ, কবার ইনভাইটিং করেছিল? সেটাও পর বলছি। প্রথম যাওয়ার জন্যই আমাকে কবার ইনভাইট করেছে। তারপরে গিয়ে শুনলাম, পুরোটা শুনিনি, প্রথমটা শুনেছি। সেটা হচ্ছে তখন হেলথ প্রোগ্রাম ছিল না, শুধু এডুকেশন ছিল। এবং ওদের সেমিনার শুনে আমার এইটুকু মনে হয়েছিল যে ইট ইজ ইনএভিটেবল, মানে এটা অবিসম্ভাবী। কম্পিউটার মানুষকে শিখতেই হবে, আজ হোক কাল হোক, ইচ্ছে হোক অনিচ্ছা হোক, কম্পিউটার না শিখে কোনো উদ্ধার নেই। এই কথাটা কিন্তু ওরা আমাকে বোঝাতে পেরেছিল, এবং আমি বুঝেওছিলাম যে ইট ইজ ট্রু, এটা সত্যি। কিন্তু টাকা রোজগারের ব্যাপারটা আমার ঠিক মন মতো হয়নি। ঠিক আছে, পড়াশোনা করবে করবে, আবার তার জন্য আবার টাকা গেছে। কিন্তু বিশ্বনাথ ভৌমিক আমাকে বলল যে আপনার সাথে বসবো, মানে কি সেটাকে বলে ফলো আপ। সেই ফলো আপটা করলো, এবং তার ফলে আমি বুঝতে পারলাম যে সত্যি এখানে একটা হিউজ ইনকামের জায়গা রয়েছে। ইনকামটা কিসের ইনকাম, মানে এটা কোনো মানে গল্প কথা নয়, স্তব বাক্য নয়, একদম অঙ্ক, দুইয়ের নাম তার। কারণ আপনারা জানবেন যে স্মার্ট ভ্যালুতে যে ইনকামটা হয়, এটা একটা সাইন্টিফিক ওয়ে অফ ইনকাম, বিজ্ঞান ভিত্তিক। কারণ আমরা সবকিছুতে বিজ্ঞান ইউজ করি, হ্যাঁ কিনা? সব জায়গায় সায়েন্স। আমি অন্তরায় হলো লাইট জ্বালিয়ে দিলাম, আমাকে লম্ফ জ্বালাতে হয় না, এটা বিজ্ঞানের অবদান। আমি কাউকে ফোন করব, মোবাইল দিয়ে ফোন করছি, বিজ্ঞানের অবদান। সর্বত্র বিজ্ঞানের অবদান আছে। কিন্তু আমাদের যে ইনকাম পদ্ধতি, রোজগারের যে রাস্তা, সেই রাস্তাটাতে কোন রকম সায়েন্স ছিল না। আমার ঠাকুর দাদা যেভাবে রোজগার করত, আমার বাবা যেভাবে রোজগার করত, আমিও চাকরি করে সেইভাবেই রোজগার করতাম। কি না, ট্রেডিং টাইম, টাইমকে দিয়ে রোজগার। আমি 2 ঘন্টা পড়লে যে নম্বর পাবো, 10 ঘন্টা পড়লে তার থেকে বেশি নম্বর পাবো, হ্যাঁ কিনা? ইয়েস অর নো? এটা হচ্ছে টাইম বাউন্ডিং প্রোগ্রাম। কিন্তু আপনি কখনোই 24 ঘন্টা ভগবানের দেওয়া, সেখানে কি আপনি 48 ঘন্টা পড়তে পারবেন? তাহলে আপনার নাম্বার প্রচুর হবে, বাট দ্যাট ইজ নট পসিবল। ঠিক তেমনি চাকরির ক্ষেত্রেও আমি 8 ঘন্টা সার্ভিস দেবো, কেউ ব্যবসা করবে সে 12 ঘন্টা সার্ভিস দেবে, 12 ঘন্টা রোজগার আসবে। কিন্তু কখনোই সেটা 24 ঘন্টার, 48 ঘন্টার, 72 ঘন্টার, 172 ঘন্টার, 1 লক্ষ ঘন্টার ইনকাম হবে না। সেই পদ্ধতিটাই সায়েন্স ইনসাইড দ্য স্মার্ট ভ্যালু, সেইটা আমার মাথায় ঢুকিয়েছি ফলো আপ করে। কিন্তু সেটা একদিনে ঢোকেনি। কেন কেন একদিনে ঢুকলো না? কেন আমি এত বুদ্ধিমান, কেন ঢুকলো না? তার কারণ হচ্ছে, এটা হচ্ছে মানুষের অভ্যাস। আমি যেমন একটা টেপ রেকর্ডার চলছে, তাতে আমি হিন্দি গান শুনছি, আমি কি যতই, আমি আসলে মুখটা দেখতে পাচ্ছি না, এটাকে কি এরকম নিচু করা যায় না এখানে? সুরজিৎ,
এরকম করলে নাকি আপনি কমফোর্টেবল যেটাতে এরকম করলে মানে মুখটা দেখা যায়, নাহলে ওটা না, সামনে সরে এসে দাঁড়াও। বসে থাকে। হচ্ছে নাকি দেখে নাও। হ্যালো, না একটু নিচু করো না। হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে কথা? ঠিক আছে, বাস বাস, ঠিক আছে। শোনা যাচ্ছে পুরো ক্লিয়ার? তো যা বলছিলাম যে অঙ্কটাকে বুঝতে হয়েছিল। আর যেহেতু বিশ্বনাথ ভৌমিক একজন ব্যাংক ম্যানেজার, ফলে সে ভালো বুঝেছিল এবং এতটাই বুঝেছিল যে আমার মাথাও ঢোকাতে পেরেছিল হোয়াট ইজ দ্য মানে ম্যাথমেটিক্যাল পার্ট অফ ইনকাম, সায়েন্সটা কোথায়। এখানে কোনো নোট ছাপানোর জায়গা নয়, কিন্তু অঙ্কটা পরিষ্কার যে আমি এখানে টাইম কম্পাউন্ডিং, ট্যালেন্ট কম্পাউন্ডিং করতে পারবো, যেটা ব্যাংকের চাকরি কেন, আমি যত বড়ই চাকরি করি না কেন সেখানে টাইম কম্পাউন্ডিং হবে না, টাইম ট্রেডিং হবে। আমি 8 ঘন্টা দেব, আমার ইনকাম 8 ঘন্টার হবে। আমি 16 ঘন্টা দেব, তো ইনকাম 16 ঘন্টার হবে। কিন্তু ভগবান নির্দিষ্ট করে দিয়েছে 24 ঘন্টা, তার বেশি ঘন্টা কিন্তু আমি কোথাও থেকে আমি তৈরি করতে পারবো না। থ্যাংক ইউ। কিন্তু সেটা এখানে সম্ভব। আমি এটাকে ওই জন্য বলি যে টাইম কম্পাউন্ডিং, ট্যালেন্ট কম্পাউন্ডিং শুধু না, ইটস আ ওয়ে অফ লিভারেজ ইনকাম। লিভারেজ ইনকাম, লিভার, আমরা জানি যে লিভার অনেক রকম হয়, পেটের ভেতরে একটা লিভার থাকে, আমি সেই লিভারের গল্প করছি না, আমি যে যন্ত্র লিভার সেটার কথা বলছি। লিভার কি করে? লিভার মানুষকে অল্প পরিশ্রমে বেশি কাজ দিতে সাহায্য করে। কিরকম? যেমন গ্রাম দেশে কুয়ো থেকে জল তুলে, দড়ি বালতি দিয়ে জল তুলছে, কিন্তু যদি কুয়োর ওপরে একটা পুলি লাগিয়ে নেয়, এরকম একটা চাকা মতো থাকে, একটা পুলি লাগিয়ে নেয়, তাহলে ওই পুলিটা লাগানো থাকলে ওর ওপর দিয়ে যখন দড়িটা যায় তখন খুব ইজি হয় জলটা তুলতে। মানে যে এনার্জি দিয়ে আপনি 5 বালতি জল তুলবেন, পুলি লাগানো থাকলে সেম এনার্জি দিয়ে আপনি 10 বালতি তুলতে পারবেন। এটা হচ্ছে লিভারের উপকারিতা। অনেক রকম লিভার হয়, আমি যেহেতু ফিজিক্সের ছাত্র ছিলাম সেই জন্য এগুলো ভালো বুঝতাম আর কি। যে লিভারেজ, যেমন আপনি একটা সুপুরি কাটতে দিন, আপনাকে কোনো কাঁচি দিয়ে দিল বা বটি দিয়ে দিল বা ছুরি দিয়ে দিল, আপনি একটা সুপারিকে কাটুন, বহুত পরিশ্রম। কিন্তু যখন একটা জাতি দেবে, জাতি জানি তো, জাতি এরকম এদিকে রিপিট করা থাকে, এরকম ভাবে সুপারিটা দিয়ে না টাক করে মারলে কেটে যায়। এটা হচ্ছে লিভারের গুণ, ওটা একটা লিভার। কাপড় কাটছে কাঁচি দিয়ে, ওই মাঝখানে ফালক্রাম লাগানো আছে, ওটাও কিন্তু একটা লিভার। তো লিভারের সুবিধাটা কি? কম এনার্জি, বেশি কাজ। স্মার্ট ভ্যালু হচ্ছে তাই, কম এনার্জি, প্রচুর টাকা। কেন হয়? ওই টাইম কম্পাউন্ডিং, ট্যালেন্ট কম্পাউন্ডিং। যে কাজটা আমি পারিনি ব্যাংকে 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টার বেশি কাজ করতে, এখানেও আমি 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা দিই, কিন্তু এফেক্ট পাই কয়েক লক্ষ ঘন্টার, হ্যাঁ না? তো এই লিভারেজ ইনকামটা হচ্ছে স্মার্ট ভ্যালু থেকে পাওয়া যায়। এটা অ্যানালিসিস করে আপনারা দেখবেন, আমি অল্প কথায় বললাম, একদম ভালো করে বুঝে দেখবেন যে সত্যি এই মেকানিজম অন্য কোথাও তো পাবেন না। আপনি বড় ব্যবসা করতে পারেন, কিন্তু আপনি টাইমটাকে বাড়াতে পারবেন না। টাইমটা বাড়বে এখানে টাইম কম্পাউন্ডিং করে। আমি একা কাজ করছি, ধরে নিন 10 ঘন্টা, এবার আমার তলায় যদি 10 জন লোক কাজ করে, তলায় না, সাথে, আমার সাথে যদি 10 জন লোক কাজ করে, তারাও যদি 10 ঘন্টা করে করে, তাহলে আমার ইনকামের জন্য 110 ঘন্টা পাবো। একদম অঙ্ক, অঙ্ক কখনো ভুল হয় না। 110 ঘন্টার কাজ পাবো। এই বেনিফিটটা করতে পারে কি? এই ডাইরেক্ট সেলিং মার্কেটিং।
তো এই অঙ্কগুলো আমার মাথায় ঢুকেছিল এবং আমি বুঝেছিলাম যে কাজটা যেটা সেটা কিন্তু খুব ভালো কাজ। কারণ আমি যেমন আমার ছেলে মেয়েকে পড়তে সাহায্য করি, শিক্ষিত হতে সাহায্য করি, আমার বাবা মাও করেছে, এখানেও তাই করছি। আমি বলছি আজ না হোক কাল, কাল না হোক পরশু তোমাকে কম্পিউটার শিখতে হবে। হবে কি হবে না? একদম। আমার রোজগারের জন্য না, তোমাদের রোজগারের জন্যই কম্পিউটার শিখতে হবে। তাহলে সেটা বলা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে আমি দেখছি কাজটা সোজা হচ্ছে, কাজটা ভালো হচ্ছে, অথচ ইনকামটা বেড়ে যাচ্ছে। আমি কি এতটাই বোকা যে ব্যাংক ম্যানেজারই চালিয়ে যাব? ব্যাংক আমাকে কোনোদিনও বলেনি যে মাসে আপনি 1 লাখ টাকা পাবেন, কিন্তু স্মার্ট ভ্যালু বলেছিল যে আপনি মাসে 6 লাখ টাকাও পেতে পারেন। এবার আপনারাই বুঝে দেখুন ভালো করেছি না খারাপ করেছি। অবশ্যই ভালো করেছেন। হ্যাঁ, ব্যাংকের ম্যানেজার থাকলে কি ভলভো গাড়ি করে আসতে পারতাম? স্যার আপনার ব্যাংক ম্যানেজারই যখন করতেন, মানে ব্যাংকের ম্যানেজার ছিলেন, তখন আপনার কাছে কটা গাড়ি ছিল? কোথা গাড়ি? আমি জানি, এরা জানে না। গাড়ি না, বরং চাকা বললে সুবিধা। আমি যখন ব্যাংকের ম্যানেজার ছিলাম তখন আমার 2টো চাকা ছিল, মানে মোটরসাইকেল 2টো চাকা, হিরো হন্ডা মোটরসাইকেল। দ্যাট টু সিটি 100, মানে এখন আমাদের ছেলে মেয়েরা পাত্তাও দেয় না। হ্যাঁ, সেই গাড়িটা নিয়ে চড়তাম, তাতেই কত লোক বাহ হার্ট কি মোটরসাইকেলে যায় আসে। তো তখন ছিল 2টো চাকা। আর এখন এই 23 বছরের লাইফে? আর এই 23 বছরের লাইফে আমার হয়েছে 7টা গাড়ি, মানে 28টা চাকা। স্যার গাড়িগুলোর একবার নাম বললে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, গাড়িগুলোর নাম ফার্স্ট থেকে শুরু করে আজকে পর্যন্ত। কপাল ভালো যে নাম বলেছিস, নাম্বার বলতে বলিসনি। নাম্বার বলতে বললে পারতাম না বলতে। হ্যাঁ, প্রথম গাড়িটা ছিল মারুতি ওমনি, হ্যাঁ, যার দাম ছিল ওই 3 লাখ টাকা প্রায় প্রায় তখনকার সময়। তখনকার। তারপরে হলো ফোর্ড আইকন, 6 লাখ টাকা। এগুলো স্যার কিন্তু আজকের ডেটে কিন্তু 3 ডবল দাম। হ্যাঁ, তা তো হবেই, তখন 3 থেকে 4 ডবল দাম, মানে ওই 6 লাখ টাকাটা আজকের ডেটে 18 লাখ টাকা দাম। নেক্সট স্যার, ফোর্ড আইকন। তারপরে হলো টয়োটা করোলা, তখনকার দিনে 14 লাখ টাকা নিয়েছিল। মানে প্রমোশনটা বুঝুন। এটা বলার উদ্দেশ্য আমার ঢাক বাজানো না, এটা বলার উদ্দেশ্য স্মার্ট ভ্যালুর কারিশমা। আমি প্রথম গাড়িটা কিনেছিলাম 11 মাসের মাথায়, মানে স্মার্ট ভ্যালুতে জয়েন করার 11 মাসের মাথায়। আমাদের মধ্যে সিরিয়াসই হয় না 11 মাসের মাথায়। ডিফারেন্স তো এখানেই না, এখানেই ডিফারেন্স, একদম এটা ঠিক। এই আজকের সেশনটা শুনে কিছু বুঝে কালকে থেকে সিরিয়াস হয়ে যাও বস। আসলে সিরিয়াস। এই যে আমি যে অঙ্কটা দেখালাম যে ব্যাংকের চাকরি করে আমি দিনে দিনে গরিব হয়েছি, আর স্মার্ট ভ্যালুতে কাজ করে আমার জাম্প গুলো দেখো। মারুতি ওমনি 11 মাসে, তার 2 বছর কমপ্লিট হয়নি ফোর্ড আইকন, তার থেকে 3 বছর হয়নি করোলা, টয়োটা করোলা। তারপরে আর মনে নেই, মানে পরপর হয়ে গেছে। তারপরে একটা মারুতি ওয়াগনার কিনেছিলাম খুব সম্ভবত। মারুতি ওয়াগনার কটা হলো ভুলে না যাই। মারুতি ওমনি 4টে হয়ে গেল, তারপরে 4টে। ফোর্ড আইকন, তারপরে টয়োটা করোলা, তারপরে মারুতি ওয়াগনার, হ্যাঁ, তারপরে কিনেছি হ্যাঁ অডি A3। অডি। ক্যাশ কিনেছিলেন তো? হ্যাঁ, ক্যাশ। স্যার আবার যা কিনে ক্যাশে কিনে, আমরা ইএমআই তে কিনি। স্যার
না ওই জন্য বলি না যে বিজনেসটা হচ্ছে স্বপ্ন দেখা, গাঁজা খেয়ে স্বপ্ন না, বা বহুত তেলে ভাজা মুড়ি খেলেন অম্বল হলো তার থেকে স্বপ্ন দেখে লোকে, গ্যাস এটা সেরকম নয়। গ্যাসে এটা সেরকম নয়, একদম অঙ্ক করে স্বপ্ন দেখতে হবে। কারো যদি ক্ষমতা থাকে একটা বিন্দু এখানে দেখাবেন কোথায় জল মিশিয়েছে, যা ঘটনা তাই বলছি। আমি এই অঙ্কগুলো করে নিয়েছি যে আমি চাকরি করে করবোটা কি, আমি তো করেই হচ্ছি। আর স্মার্ট ভ্যালুতে টাইম কম্পাউন্ডিং হবে। আমি প্রথমে 2 জনকে জয়েন করাচ্ছি, কিন্তু ওই 2 থেকে আজকে ক লাখ হয়েছে, 10 লাখ হয়ে গেছে। ওটা একদিনে হয় না, ওটা কখনো একদিনে হবে না। কিন্তু আপনাকে অঙ্কটা বুঝতে হবে। আমাকে প্রথম দিন বলেছিল 6 লাখ টাকা হবে মাসে, ওটা কিন্তু প্রথম দিন হয়নি, কিন্তু অঙ্কটা তো তাই। হ্যাঁ, ব্যাংক আমাকে অঙ্কটাও দেখাতে পারে এই যে 1 লাখ টাকা পাবো। আর সেটা যে ঘটনা সেটা তো বোঝা যাচ্ছে। কোন ব্যাংক ম্যানেজার আছে যে 7টা গাড়ি, তার মধ্যে একটা অডি আর একটা ভলভো, সেটা স্মার্ট ভ্যালুতে হয়। আমি অঙ্কটা বললাম, প্রমাণটা ওটা, প্রমাণটা ওটা। এর মধ্যে কোনো দ্বিরুক্তি নেই। যারা এখনো বোঝো ভাবছো যে হবে কি হবে না, হবে কি হবে না সেটা তোমার উপরে ডিপেন্ড করছে। ওই যে বললো যে 11 মাসে গাড়ি কিনেছেন আপনি, সবাই তো পাচ্ছে না, পারবে না তো। আমার হলো কেন? আমি তো স্মার্ট ভ্যালু থেকে করেছি, বাইরে থেকে তো গিয়ে করিনি। একদম একদম। কিন্তু আমার মধ্যে যে মরিয়াপন ছিল, দ্যাট ইজ ওয়ান্টেড। কারণ মাথায় রেখো, আমি একটা ব্যাংক ম্যানেজারের চাকরি, আমার ফ্যামিলি আমার উপরে ডিপেন্ডেন্ট, এমন আমার বয়স 50, মানে সব দিক থেকেই আমি হয়ে গেছি লাস্ট ট্রেনের যাত্রী। মানে আমার লাইফে ইট ওয়াজ মাই লাস্ট ট্রেন, আইদার আই উইল সার্ভাইভ অর আই উইল গন টু হেল। আপনারা কখনো লাস্ট ট্রেন ধরতে দেখেছেন কাউকে? আপনারা তো অনেকে স্টেশন দিয়ে যাতায়াত করেন, লাস্ট ট্রেন ধরতে দেখেছেন তো? তখন যদি আপনার সাথে দেখা হয়ে যায়, আপনার সাথে কথা বলে? থ্যাংক ইউ। বলে না? বলে না। কারণ ট্রেনটা তাহলে মিস হয়ে যাবে, বাড়িতে যেতে পারবে না। তো আমারও ছিল, ফিজিক্স অনার্স পড়ে কিছু হয়নি, গেজেটেড অফিসার হয়ে কিছু হয়নি, ব্যাংকের ম্যানেজারি করেও সেই জায়গাটা পাইনি। কিন্তু স্মার্ট ভ্যালুতে অঙ্কটা আমি বুঝে নিয়েছি, ইট ইজ ভেরি মাচ পসিবল। যার জন্য লড়াই চালু ছিল। আর লড়াই করতে করতে এখন এমনই অভ্যাস হয়ে গেছে যে লড়াই ছেড়ে যেতে পারছি না। ওই যে বললে 11টার সময় ট্রেনিং করছি, হ্যাঁ করছি তো, করছি তো। কেন? যত রাত হয় বড় ছেলে মেয়েরা তত বেশি পড়াশোনা করে। তা আমি যাদের সাথে 11টার সময় কথা বলি তারা সবই বড় ছেলে মেয়ে, তারা কেন 11টার সময় করবে না? ওইটুকু যদি না নিতে পারে তাহলে বড় হবে কি করে? ঠিক আছে কিনা? তা আমি 74 বছরের লোক, যদি 11টার সময় যদি আমি ট্রেনিং করতে পারি, মিটিং করতে পারি, ইন্টারাকশন করতে পারি, তাহলে বাড়িতে ঢুকে যায় কেন 5টা 6টার সময় ছেলে মেয়েরা? আমাদের অ্যাসোসিয়েটরা স্যার 6টা বাজবে, হ্যাঁ 6টা বাজলে আমাদের অ্যাসোসিয়েটরা যারা অফিসে আসে 6টা বাজার পরে, দাদা বাড়ি যাবো, ট্রেনটা পাবো না, বাসটা পাবো না, এরকম করে কিন্তু। আসলে এরা কি ভাবছে হাতে আছে অপরন্ত সময়? আমার তো বয়স 20, স্যার তো 50 বছরে ঢুকেছে। তো আমি যেটা তখন ভাবছি যে আমাকে ইমিডিয়েটলি অ্যাচিভ করতে হবে, সেটাই ছেলে মেয়েদের মধ্যে আসছে না, মানে সিরিয়াসনেস এর অভাব। এবার সাকসেস পেতে হলে, সাকসেসে কটা এস থাকে? 3টে।
সাকসেস, SUCCESS, তিনটে এস আছে। তো তিনটে এস কি না? সিরিয়াসনেস, সিনসিয়ারিটি এন্ড সাস্টেইন এফোর্ট। লাগাতার ধাক্কা মারো খালি, তবে না সাকসেস আসবে। আমি আজকে কাজ করলাম, 2 দিন করলাম না, 3 দিন করলাম, আবার 7 দিন রেস্ট নিলাম, তাহলে সেই ছেলেটা কি ফার্স্ট হবে? একদমই না। হবে না। সিনসিয়ারিটি, সিরিয়াসনেস দরকার। আমার যেহেতু পরিস্থিতিটা এমনই ছিল যে বয়স হয়েছে, বেশি দিন লড়াই নেই সময়, এবং আমার দায়িত্ব অনেক রয়েছে, সিনসিয়ারলি, আর আমি অঙ্কটাকে চোখের সামনে জলের মতো দেখতে পাচ্ছি পরিষ্কার, যে ইট ইজ ভেরি মাচ পসিবল। লড়ে গেছি, হয়ে গেছে, না হবার মতো কিছু নেই। আপনাকে ফ্যামিলি চালাতে হতো, আমাদের হ্যাঁ? ফ্যামিলি চালাতে হয়। আমাদের এরা যারা বসে আছে এদের তো দায়িত্ব ফ্যামিলি নেই। চালাতে হয় না। হ্যাঁ। কাঁধে কাঁধে লোড না পড়লে তো সেই জিনিসটা আসবে না, না। কিন্তু আমাদের ট্রেনিং, আমাদের যে ভাবনা চিন্তাগুলো, এইগুলো নিয়েই হয়। যে আজকে তোমার যে বাবা মা, তোমার হয়তো বয়সটা কম, কিন্তু বাবা মার বয়স হয়েছে, তাদেরকে তো দেখাতে হবে হোয়াট ইউ হ্যাভ ডান, তোমরা কি করেছো। তো সেই সিনসিয়ারিটি, সিরিয়াসনেসটা দরকার, সেটা হলেই হবে। স্মার্ট ভ্যালু রেডি আছে দেওয়ার জন্য, তোমাকে নিতে হবে। তো সেই জায়গাটা আছে, আমি নিতে চেষ্টা করেছি, হয়েছে। তো আপনি যখন, এটা আমার মনে হয়, আপনি যখন স্মার্ট ভ্যালু প্রথম আসেন, 50 বছর এজ, আপনি বলছেন লাস্ট ট্রেন, তো সেই এজে বাড়িতে তো বিয়ে হয়ে যাওয়ার পরে বউদের একটা দাপট থাকে, সব বাড়িতেই হয়। তো মানে ফ্যামিলিটাকে কিভাবে হ্যান্ডেল করলেন? কেউ কিছু রিয়াকশন করেনি? শ্বশুর বাড়ি, তারপর মা বাবা কঠিন কঠিন বলেনি পাগল হয়ে গেছিস তুই, এসব কঠিন কিছু জায়গা, বলেনি? এই জায়গাটা ভীষণ কঠিন। আমি যখন স্মার্ট ভ্যালুতে জয়েন করি, তখন বাবা গত হয়েছেন, মা ছিলেন, আর বাড়িতে তো ছেলে পড়াশোনা করছে, হায়ার স্টাডিজ, তখন ওয়াইফ ছিল। হুম। কিন্তু একটা প্লাস পয়েন্ট ছিল, মানে যেমন দাপট থাকে ঠিকই, মেয়েদের দাপট তো থাকবেই। মেয়েদের দাপট থাকবে তো। ওই যে মেয়েগুলো কই, মেয়েগুলো ঘুমাচ্ছে। মেয়েগুলোর দাপট থাকে, বলে আমি সিংহ। একটা পুরুষ বলছে যে আমি সিংহ, এইখানটায় বলে আপনি বাড়িতে যখন যান তখনও সিংহ থাকেন? বলে হ্যাঁ, তখনও আমি সিংহ থাকি, কিন্তু মা দুর্গা পিঠের ওপর চেপে বসে। হ্যাঁ, বাড়ির বিশাল সমস্যা ছিল। কি 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 ফেস করতে হয়েছিল একটু খুলে বলুন না। এরা তো বলে আমার বাবা বারণ করছে, মা বারণ করছে, মামা বারণ করছে, আপনাকে কে কে বারণ করতেই করতে? পারে, 100 বার তাদের রাইট আছে বলার। আমার ওয়াইফেরও রাইট ছিল। আমিও বুঝতাম যে বাড়ির লোকের অমতে তো কোনো কিছু করা যায় না, কিন্তু এটাও বুঝতে হবে। আমি যেমন বুঝেছিলাম, আমি যখন সিস্টেমে জয়েন করি, তখন আমার ওয়াইফ পই পই করে বলেছিল যে এসব ফালতু কাজে যেও না। মানে কি বলবো, আরে আমাকে বলেছিল তোমার বাবা কোনোদিনও বিজনেস করেছে? বাপ তুলেছে আমার। তোমার বাবা কোনোদিনও বিজনেস করেছে? আমি বলেছি না, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করতেন। বলে তোমার দাদা আছে, দাদা করেছে? আমি বললাম না। তাহলে তোমার মাথায় কেন কুবুদ্ধি আসছে বিজনেস করার? আমি বউকে মানতাম ঠিকই, কিন্তু স্ত্রৈনও ছিলাম না। ঠিক আছে, স্ত্রৈন মানে যে স্ত্রীর কথা উঠে বসে। হ্যাঁ। কেন ছিলাম না? সেখানেও আমার লজিক কাজ করেছে। ওই যেমন বললাম আগের লজিক গুলো, যে স্মার্ট ভ্যালু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে কি থেকে কি হতে পারে, টাইম কম্পাউন্ডিং, ট্যালেন্ট কম্পাউন্ডিং, লিভারেজ। তো সেই বুদ্ধিটা এখানেও ছিল। আমি বুঝতাম যে আমি বেশি বুদ্ধিমান না, আমার বউ বেশি বুদ্ধিমান। কে বুদ্ধিমান? হ্যাঁ, আমি বুদ্ধিমান, সেই জন্য আমি ব্যাংকের ম্যানেজার, আমার বউ বাড়িতে পাটনা বাটে।
समझ में है? আমার বউ যদি বুদ্ধিমান হতো তাহলে বউ আমার ব্যাংক ম্যানেজার হতো, আমি বাড়িতে বাচ্চা মানুষ করতাম। আমি বুঝে নিয়েছিলাম দুইয়ের নাম দাদা। তো সেই জন্য মনে মনে ভাবতাম আর কি যে ভগবান একটা বছর আমাকে টাইম দাও, একটা বছর আমি দেখিয়ে দেবো কোত্থেকে কি হয়। ওই চ্যালেঞ্জটা ভেতরে ছিল, আর ওই চ্যালেঞ্জের জন্যই আমি যখন বাড়িতে ঢুকতাম রাত 11টা 12টাও ঢুকেছি, বউ খেস খেস করেছে, বলেছে তোমার জন্য কি আমি ভাত পাহারা দিয়ে বসে থাকবো? ফ্ল্যাটের দিকে তাকিয়ে দেখো কোনো ঘরে লাইট জ্বলছে কিনা। আর তুমি কি এমন ঘোড়ার মাথা কাজ করো যে রাত 12টার সময় ঢুকো? আমি কি করব? ফলো আপ করতে কোথায় কোথায় চলে গেছি, বাড়ি ফিরতে তো দেরি হবেই। কিন্তু ওপরওয়ালাকে বারবার দেখছি, ভগবান একটা বছর দিয়ে দাও, একটা বছর। আমি এমন হতো যে আমি বাড়িতে ঢুকতাম, ঢুকে শুরু হয়ে গেল বর্ষণ। ঠিক আছে, আমার লাইফ হেল হয়ে গেল, আমি এই করলাম, সারাদিন কিভাবে ঘর সংসার চলছে কিছু দেখতে হয় না। আর মন্ত্র, মানে ব্রাহ্মণ যেমন মন্ত্র পড়তে থাকে, কিছু বুঝি আর না বুঝি সেরকম মন্ত্র পড়তো। আর আমিও তেমনি শিয়ানা। আমি ঢুকেই জামা প্যান্টটা চেঞ্জ করে বাথরুমের দরজা বন্ধ, ব্যাস আমার কান সেল। ঠিক আছে, আমি জানি মেয়েদের দম কতক্ষণ থাকে। আজকে আমার পুরো স্ক্যান হয়ে রিপোর্ট বেরিয়ে যাচ্ছে। এই মেয়েগুলো খোঁজে যাচ্ছে আপনারা। ওই বাথরুমে 15 মিনিটের মধ্যে ঘুরে আসতাম যখন, তখন দেখতাম টেবিলে ভাত হয়ে গেছে, কারণ 15 মিনিটে গাছ করে থেমে গেছে, ব্যাটারি ডাউন, ইঞ্জিনিয়ার পেট্রোল নেই। আমি খেতে বসলাম, খেয়ে নিয়ে ঘরে হয়ে গেল। তো 1 বছরের মধ্যে আমি দেখিয়ে দিয়েছিলাম, ব্যাংকের চাকরি ছেড়েছিলাম আর মারুতি ওমনি গাড়ি নিয়েছিলাম। এভরিথিং সব চেঞ্জ হয়ে গেছে। করে দেখাতে হবে, ডায়লগ মারলে হবে না। ডায়লগ মারে স্মার্ট ভ্যালু ছেলেমেয়েরা, ডায়লগ মারে, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, কিন্তু করতে হবে, করতে হবে, তবেই হবে। আমাকে বুঝতে হবে আমার পেছনে অনেক লোক লাথি মারার জন্য দৌড়চ্ছে, আমাকে তার থেকে জোরে দৌড়তে হবে, তবেই আমি পাবো। বলো, এই চাকরি ছাড়া ডিসিশনটা নেওয়ার সময় রিস্ক মনে হয়নি যে ব্যাংকের চাকরি, গভর্নমেন্ট আর স্মার্ট ভ্যালুতে এই কিছুদিনের কোম্পানি, এখান থেকে যদি কিছু না হয় রিস্ক তো থাকবেই। এটা সবার মধ্যে ছিল। আমার মাও বলতো, মানে গাড়ি কিনেছি, তখনও মা বলছে দেখ গাড়ি কিনেছিস, অনেকেই কিন্তু গাড়ি কেনে, তারপরে কি হয়। মা দেখতে, মা তো আর ট্রেনিং নেয়নি স্মার্ট ভ্যালুর। হ্যাঁ, মাকে ট্রেনিং নিয়েছিল না? নেয়নি। তাই আমার বউকে ট্রেনিং নিয়েছিল না? নেয়নি। তাই বলে তোমাদের মা বাবারা ট্রেনিং নেয় না, তাই বলে হবে কি? আরে এসব করে হয় না। কিসব করে হয়? কিসব করে হয়? ওই মাতঙ্গিনী হাজরার পাদতলে বসে অনশন করলে হয়? ওটা মা বাবা বুঝবে না, কারণ অনেকের বাবা মা গ্রাজুয়েটই হয়নি, ভাবে ছেলে মেয়ে গ্রাজুয়েট হলে না জানি মোদি এসে চাকরিতে ডেকে নিয়ে যাবে। একদম, কারণ তারা সেইটাই বোঝে। কিন্তু যারা স্মার্ট ভ্যালু ট্রেনিং নিয়েছে বা যুগের সাথে রিয়েলাইজেশন করে, তারা তো বুঝতে পারে যে কোনো রাস্তা নেই আমাদের কাছে। ডাইরেক্ট সেলিং মার্কেট ছাড়া আর কোনো জায়গা নেই যেখানে এত এত ছেলে মেয়ের প্রভিশন হতে পারে, সুযোগ পেতে পারে। কোনো ইন্ডাস্ট্রি নেই, না ব্যাংকিং ইন্ডাস্ট্রি, না রেলওয়ে ইন্ডাস্ট্রি, না পোস্ট অফিস ইন্ডাস্ট্রি, কোথাও নেই। ডাইরেক্ট সেলিং মার্কেটিং পারে এত এত ছেলে মেয়েকে অন্য সংস্থানের জায়গা করে দিতে। এটা আমি চোখের সামনে পরিষ্কার দেখতে পেয়েছিলাম দেয়াল লিখন।
সেই জন্যই আমাকে প্রচুর লোক বাধা দিয়েছে, আমার শ্বশুর বাড়ির লোক অনেক কিছু বলেছে, মাথা খারাপ হয়ে গেছে, এই বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, 50-এ বুড়ো, তাহলে আমি এখন কি? তখন 50-এই বুড়ো বানিয়ে দিয়েছে, বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, ব্যাংকের চাকরি, রাজার চাকরি ছেড়ে দিয়ে কি সব করছে, কি সব করছে, কি করছে। ইভেন আমার বন্ধু বান্ধবরা বলেছে, আচ্ছা আমি তোর কি মাথায় বসি চাপলো রে, তুই নাকি কি সব বিজনেস করিস? আমি বললাম হ্যাঁ। কি লোক ধরার বিজনেস নাকি? আমি বললাম হ্যাঁ। আমিও বলছি হ্যাঁ। বলে কেন, তুই ব্যাংকের ম্যানেজারই? আমি বললাম দেখ, আমি তো ফিজিক্স অনার্স করেছিলাম, আমার তো রিসার্চ করার কথা ছিল, আমার তো কলেজের প্রফেসর হওয়ার কথা ছিল, কই তোরা তো তখন বলিসনি তুই কি পাতি ব্যাংকের চাকরি করিস, ডেবিট ক্রেডিট, তুই তো সায়েন্সের ছাত্র। তখন তো বলিসনি, এখন বলছিস কেন? বলে দেখ, এটা ব্যাংকের চাকরি, এটা ভালো টাকা পাওয়া যায়। মানে তুই জানিস স্মার্ট ওয়ার্ল্ডে আমি কত টাকা রোজগার করি এখন, মানে তখন কত টাকা রোজগার করব, বলো এরকম ডায়লগ সব বলে। আমি বললাম শোন, শোন, সমবয়সী তো একটু, তখন কি মাস বোধহয়, এই ধর আমি জয়েন করেছি ধরে নাও জানুয়ারি মাসে, ওটা তখন হয়তো মার্চ এপ্রিল মে, তখনই অলরেডি মাল আসছে আর কি ভালোই, হ্যাঁ 50-50 ক্রস করছে পার মান্থ। হ্যাঁ। বাহ। আর ব্যাংকে তখন ছিল 30-এ, তো ব্যাংকের স্যালারি ছিল 30 আর আপনি স্মার্ট ভ্যালিতে তখন 50। 50 বিট করে দিয়েছেন ব্যাংকের জবকে। আমি তো ছবি দেখছি না। আমি বললাম শোন, পুজো আসছে অক্টোবর, পুজোর সময় বৃষ্টি হয়, যদি কোনো গাড়ি তোর গায়ে কাদা ছিটিয়ে যায়, তুই জানবি ওটা অমিত রায়ের গাড়ি। আমার রাগ উঠে যেত তো। আমি ছবি দেখছি, ওরা তো অঙ্গ দেখতে পাচ্ছে না। আমাদের তুই তো লোক ধরিস? আমরা হ্যাঁ লোক ধরি, কি হয়েছে? তা লোক ধরে আমি কোথায় যাচ্ছি সেটা বল। আমি কি লোক ধরে ড্রিঙ্ক করতে যাচ্ছি, না লোক ধরে কোনো খারাপ জায়গায় যাচ্ছি? একদম। আমি লোককে বলেছি কম্পিউটার আজ হোক কাল হোক, ইচ্ছে হোক অনিচ্ছে হোক শিখতে হবে, না সেটা তো ঠিক আছে, আমার তাহলে আমি কি আছে, আমি এই কথাটা বলি আর বাই দ্য প্রসেস অফ লিভারেজ ইনকাম আমি ইনকাম করছি, হোয়াটসঅ্যাপ রং দেয়া। তো স্মার্ট ভ্যালির ট্রেনিং পাওয়া লোক আমাকে কি ও কিছু করতে পারবে? উড়িয়ে দিয়েছি, এরকম তুড়ি মারে উড়িয়ে দিয়েছি। কিন্তু আমাকে তার জন্য লোড নিতে হয়েছে। আপনারা জানবেন ওদের অবদান আমার উন্নতির পেছনে রয়েছে, কারণ ওরা যে খোঁচাগুলো মেরেছিল, ওই প্রত্যেকটা খোঁচা আমাকে দৌড় গড়িয়েছে দিন রাত। হ্যাঁ, ঘটনা এই যে ওকে বলেছিলাম পুজো অক্টোবর মাসে ছিল, মানে এটা 2002-এর গল্প বলছি, পুজো অক্টোবর মাসে ছিল, কিন্তু আমি অক্টোবরে গাড়ি কিনিনি, গাড়ি কিনেছিলাম নভেম্বরে। জানুয়ারিতে জন্ম হয়েছে এখানে, নভেম্বরে গাড়ি কিনেছি 11 মাসের মাথায়। একটু দেরি হয়েছে, 1 মাস দেরি হয়েছে, কিন্তু গাড়িটা হয়েছে। তো অপোজিশন হবে, কিন্তু তোমাকে অঙ্ক দিয়ে বুঝতে হবে। আজকে কেউ যদি গিয়ে 80 বছরের দাদুকে বলে, দাদু আমাকে বিশ্বজিৎ কাকু বলছে যে, বিশ্বজিৎ দা বলছে কম্পিউটার শিখতে হবে, আমি কি কম্পিউটার শিখবো? 80 বছরের দাদু কি বলবে? কি বলবে? সে স্মার্ট ভ্যালু করে না, উপরে যাবার দিন গুনছে। স্মার্ট ভ্যালু করলে দিন গুনতো না, উপরে যাবার, আমরা যেমন দিন উপরে যাবার গুনি না, বাইরে যাবার দিন গুনি, কবে আমেরিকায় যাবো, কবে লন্ডন যাবো। তো 80 বছরের দাদুকে গিয়ে জিজ্ঞেস করছে,
আমি কি কম্পিউটার শিখবো? তো দাদু কি বলবে? দাদু হরিনাম হরিনাম হরিনাম, কি বুঝলো? কিছুই বুঝলো না। তো এই ডিসিশনটা তোমাকে নিতে হবে যে মার্কেটে কোনো রোজগারের রাস্তা নেই। আমাদের আজকের জগতে ক্রাইসিস প্রচুর, কিন্তু সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে টু হ্যাভ এন ইনকাম। ইনকামের ক্রাইসিস, তাও আবার সৎ পথে। 100% অনেস্ট ইনকাম স্মার্ট ভ্যালু দেয়। তো মা বাবা বন্ধু বান্ধব যারা নাকি স্মার্ট ভ্যালু ট্রেনিং নেয়নি, তাদের কাছে তুমি যদি জানতে চাও তুমি পারবে না। তোমার শরীর খারাপ হয়েছে, তুমি যদি ইঞ্জিনিয়ারের কাছে যাও, সে কি করবে? হাতুড়ি মেরে দেবে নাকি? তো তুমি গেছো কার কাছে? 80 বছরের লোকের কাছে। তুমি গেছো কার কাছে? যে স্মার্ট ভ্যালুর নাম শোনেনি, স্মার্ট ভ্যালুর নাম শুনেছে, ট্রেনিং নেয়নি। তো সে কি বলবে? এসব হয় না, ওরা মুখে বলে, অনেক কিছু বলে। ও দেখ সত্যি সত্যি বলবো কিনা, দেখ সত্যি সত্যি ব্যাংকের ম্যানেজার কিনা। তাকে গিয়ে বলো আপনি কি ঠাকুরদাদাকে দেখেছেন? বলেন না। বলে ফটোতে নমস্কার করেন কেন? বলে না, সবাই বলে। এই তো লোকের কালচার। যেটা সে দেখেনি সেটা সে বুঝতেও চায় না। আমি বলি না জানাটা কোনো পাপ নয়, না জানাটা কোনো পাপ নয়। স্মার্ট হলে অনেকে জানে না, এটা কোনো পাপ নয়। জানতে না চাওয়াটা পাপ। একদম। জানতে না চাওয়াটা পাপ। আমি অঙ্ক জানতাম না, ওটা কোনো পাপ নয়। মায়ের পেট থেকে বেরিয়ে কেউ অঙ্ক জানে না, কিন্তু অঙ্ক যে জানতে চায় না সেটা পাপ। আর অঙ্ক জানার পরেও যদি অঙ্ক না করে সেটা মহাপাপ। ঠিক তেমনি স্মার্ট ভ্যালু। স্মার্ট ভ্যালু যারা জানে না তাদের কোনো দোষ নেই, কিন্তু স্মার্ট ভ্যালু যে জানতে চায় না তার ডেফিনেটলি দোষ আছে। আর যারা স্মার্ট ভ্যালু জানে তারপরে যদি স্মার্ট ভ্যালুটা না করে সেটা মহাপাপ। স্যার আপনার সময় গভর্নমেন্ট অফিসার তো ছিল মোটামুটি নাকি? না আপনি একাই এসেছিলেন আর ভৌমিক স্যার আপনি? কখনো হয় বার্ডস অফ সেম ফেদার ফ্লক টুগেদার, একই ধরনের পাখি একসাথে ওড়ে। তো আমরা যখন জয়েন করেছি তখন বহু ব্যাংকের ম্যানেজার, ব্যাংকের বলে না, কোলের ডাইরেক্টর, গভর্নমেন্ট অফিসার, রেলওয়ের অফিসার, কত লোক জয়েন করেছে। আপনার টিমে একবার শুনেছিলাম স্যার সিবিআই জয়েন করেছিল। হ্যাঁ, সিবিআই অফিসার জয়েন করেছিল আপনার টিমে। অফিসার কোন কোন এমএলএ না একটা বলছিলেন আপনি? হ্যাঁ, তপন সেন না এমএলএ না এমপি না? একদম একদম, বিজেপির মিনিস্টার ছিল। তপন কি ছিল রে? তপন, আমি নামটা আমি তো দেখিনি। হ্যাঁ, শিকদার। শিকদার, ইয়েস, তপন শিকদার। ও আমি দুজনে গিয়েছিলাম তপন শিকদারের ফ্ল্যাটে। ওখানে গিয়ে প্ল্যান শো করা, আর ওখান থেকে প্ল্যান শো শোনার পরে তাকে একজন বললো এই আলমিরার থেকে টাকা নিয়ে এসো। তো খাররা টাকা পেমেন্ট করলো, মিনিস্টার লেভেলের লোক, তখন মিনিস্ট্রি গেছে আর কি গেছে। সেই দেখে কোম্পানির ডাইরেক্টর থেকে ফোন করেছে আমাদের, তোমার টিমে তপন শিকদার জয়েন করেছি, ইট হ্যাজ বিন ইনফর্ম, কনগ্রাচুলেশন। স্যারের টিমে কারা কারা ছিল? সিবিআই, ডক্টর, মিনিস্টার, এক্স মিনিস্টার। কেন? অঙ্ক তো পরিষ্কার না। আমি তো কাউকে 2 নম্বরই করতে বলছি না। আমি বলছি আজ হোক কাল হোক, ইচ্ছে হোক অনিচ্ছে হোক, কম্পিউটার শিখতে হবে। হ্যাঁ কিনা? দুনিয়ায় যা কিছু হয়ে যাক, তোমার স্বাস্থ্য ভালো রাখতে হবে, নাহলে টাকা রোজগার করেও ভোগ করতে পারবে না। হ্যাঁ কিনা? আর মানুষ হয়ে জন্মগ্রহণ করেছে, টাকা তোমাকে রোজগার করতেই হবে। হ্যাঁ কিনা? স্মার্ট ভ্যালু তো এর বাইরে আছেটা কি? আছেটা কি? তাহলে কেন স্মার্ট ভ্যালু করবে না?
তো সেই জন্য সিবিআই অফিসার হোক আর ওই তখন শিকদারের মতো কি বলবো, তপন শিকদার একটা ভালো কথা বলেছিল। আমি যখন এই বোঝাচ্ছিলাম না কম্পিউটার শেখাটা কত, ও তো ইনফরমেশন মিনিস্টার ছিল। ওকে, বলে এটা আমাকে আর বোঝাতে হবে না, কম্পিউটার তো লাগবেই। ও এক কথায় গিলে ফেলেছে। ঠিক আছে, তো এটা বুঝতে হবে। আমাদের অনেক সময় প্রশ্ন করে, স্যার আমি তো আমার দাদা অমুক চাকরি করে, তাকে কি বলবো? না বলার কি আছে? না, চাকরি কখনো তোমাকে আনলিমিটেড ইনকাম দেবে না। আচ্ছা, টাকা রোজগার করতে চাই সবাই? সিনসিয়ারলি সিরিয়াসলি বলো ভাই, টাকা রোজগার করতে চাই? সিরিয়াসলি? বাদর চায়? বাদর টাকা রোজগার করতে চায়? কোন জন্তু, পাখি, পক্ষী, বাঘ, সিংহ কেউ চায়? কেন চায় না? কি বলে? কি হিউম্যান মাইন্ড নেই। হিউম্যান মাইন্ড, হিউম্যান মাইন্ড। তাই তুমি মানুষ? শিওর? বাদরের সামনে যদি দুটো কলা আর 100 টাকার নোট রাখা হয়, বাদর কোনটা নেবে? কেন? কেন? বোঝো? এটা কি বোঝো? তাহলে সারাদিন কলা ধরে বসে থাকবো কেন? মানে কলা মানে আমি গাছের কলার কথা বলছি না, আমি বলছি আড্ডা, গল্প, সিনেমা, বায়োস্কোপ, এগুলো তো কলার মতোই না। ওর থেকে পয়সা আসে না, খেলাটাকে আমিও দেখতাম খেলা, অফিস কামাই করে খেলা দেখেছি, একবারও বুঝিনি যে আমি কলা ধরে বসে আছি। বস ভাই, এটা যদি বুঝতে পারি তাহলে গেম বেরিয়ে যাবে, যে আমি সারাদিন যা করব সেটার মধ্যে যেন কোনো কলা ধরার গল্প না থাকে। আমি টাকা যেখানে আমি সেখানে, কারণ আমি মানুষ, আমি টাকার মর্ম বুঝি। স্মার্ট ভ্যালুতে টাকা আছে কি নেই? ফলো আপ করলে টাকা আসবে কি আসবে না? জয়েন করালে টাকা আসবে কি আসবে না? ইনভাইট করলে টাকা আসবে কি আসবে না? তাহলে সাথ ছেড়ে আমি কেন আড্ডা মারছি, ঘুমাচ্ছি? আগে না? তো মানুষ আর জন্তু জানোয়ারের তফাৎ যদি বোঝো, তাহলেও স্মার্ট ভ্যালু হয়ে যাবে। কারণ এখানে কঠিন কিছু কাজ করতে হয় না, তোমাকে পাহাড় ডিঙাতে হবে না, তোমাকে সচিনের মতো ব্যাট ঘোরাতে হবে না, তোমাকে লতা মঙ্গেশকরের মতো গান গাইতে হবে না, তোমাকে অটল বিহারী বাজপেয়ীর মতো লেকচার দিতে হবে না। শুধু কাজ কাজ কাজ। কি কাজ? ভালো কাজ, সোসাইটির কাজ করে যাও, হয়ে যাবে। অনেকে স্যার, অনেকে ইনভাইটিং করতে গিয়ে সবাইকে আবার ইনভাইটিং করে না, জাজমেন্ট করে। যেমনি ধরেন এদের সবার লিস্টে আপনার এজের বা হাই প্রোফাইল কিছু মানুষের কিন্তু লিস্ট থাকে, ধরেন টিচার, ডক্টর, সবার চেনাশোনা থাকে। তাদেরকে ইনভাইটিং করতে এই কারণে চায় না, তারা কি আমাদের ইন্ডাস্ট্রিতে আসবে? তারা তার মানে হীনমন্যতায় ভুগছে, এই ইন্ডাস্ট্রিটাকে ভালোবাসছে না বা বিশাল কিছু ভাবছে না। ওর প্রফেশনটাকে বিশাল কিছু, কিন্তু আমাদের প্রফেশনটা বিশাল কিছু না, এরকম কিছু ভাবনা চিন্তা এখানে অনেকেরই আছে। অনেকে না, 90% অ্যাসোসিয়েটেড থাকে। তো এখানে আপনি কি একটু সাহায্য দিলে ভালো হয়? খুব স্বাভাবিক এই ভাবনা চিন্তাটা। তোর আগের কোশ্চেনটা আমি মানে একটু ডিস্টর্টেড হয়ে গেছিলাম। সেটা হচ্ছে বলেছিলি যে আপনি যখন জয়েন করেছিলেন তখন অনেক ব্যাংক ম্যানেজার অনেকেই করেছিল, তারা কোথায় বা তাদের কি অবস্থা? সেটার আগের উত্তর দিয়ে দিই, তারপরে তোর এই একদম একদম। বহু ম্যানেজার, ব্যাংকের ম্যানেজার কেন, আমার থেকে বড় বড় লোক
জয়েন করেছিল। মানে এই যে বললাম মিনিস্টার জয়েন করেছে, কোল ইন্ডিয়ার ডাইরেক্টর জয়েন করেছিল। প্রচুর ব্যাংক আছে যাদের ডেপুটি জেনারেল ম্যানেজার পর্যন্ত জয়েন করেছে। আমাদের কলিগরা তো ছিলই, কিন্তু তাদের মধ্যে ধরে নিন 5% আছে, 95%ই চলে গেছে। কেন স্যার গেল? হ্যাঁ, দ্যাটস দ্য রিজন। কেন গেল? কেন গেল? তার কারণ হচ্ছে কি, তারা নিজেদেরকে এতটাই হাই প্রোফাইল ভাবতো যে তারা ট্রেনিংটা নিত না। বুঝা গেল? তারা ট্রেনিংটা নিত না। এবার ট্রেনিং না নিলে আপনি গাড়িটা চালাবেন কি করে? আপনাকে একটা ভালো গাড়ি কিনে দিয়েছে, ওই বিশ্বজিৎ গাড়িটা নিয়ে এসছে, বিশ্বজিৎ ওরকম একটা লাল ঝকঝকে টকটকে একটা গাড়ি দিয়ে দিল। আপনার তো গাড়ি মনে হবে যে গাড়িতে কখন উঠবো, গাড়িটা চালাবো। এবার আপনি গাড়ি চালানোর ট্রেনিং নেননি, আপনি জানেন না মোটর ভেহিকলস এর রুলস কি। আপনি গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন, কি হবে? অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট, অবধারিত অ্যাক্সিডেন্ট। এদেরও তাই হয়েছে। উইদাউট ট্রেনিং তারা স্মার্ট ভ্যালুর কাজটাকে বোঝাতে গেছে, আলটিমেটলি তারা ধাক্কা খেয়েছে। আর সে তার ধাক্কার ফলটা কি হয়েছে, তার কি মনে হয়েছে? তিনটে জিনিস প্রত্যেকে মাথায় রাখো। তাদের মনে হয়েছে ব্যাংকের কাজটা সোজা, স্মার্ট ভ্যালুর কাজটা কঠিন। হ্যাঁ, কেন তাদের কাছে ব্যাংকের কাজটা সোজা মনে হলো? তার কারণ ব্যাংকের কাজটা সে 20 বছর করেছে। আমাদের যখন স্মার্ট ভ্যালুর কাজটা এখন জলের মতো মনে হয়, কেন? এত বছর করেছি। ভাত খেতে কি কঠিন লাগে? কিন্তু একটা বাচ্চাকে ভাত খাওয়াতে তাকে ভোলাতে হয়, জুজু আসবে, এই দেখো না এই হয়েছে সেই হয়েছে, টিভি দেখায় ভাত খাওয়াচ্ছে। এখন কি আমাদের ভাত খাওয়ার জন্য কোনো গল্প বলতে হয় নাকি? কেন? অভ্যাস হয়ে গেছে। তো তাদেরও তাই হয়েছিল। 20 বছর, 22 বছর, 15 বছর ব্যাংকের চাকরি করেছে বা করলেন যেতে বা যেখানেই হোক, তাদের কাছে সেই কাজটা সোজা মনে হয়েছে, স্মার্ট ভ্যালুর কাজটা কঠিন মনে হয়নি। বেসিক রিজন, ট্রেনিং নেয়নি। কথাটা বোঝা যাচ্ছে? বেসিক রিজন হচ্ছে ট্রেনিং নেয়নি। ফলে তারা ট্রেনিং না নিয়ে কাজটা করতে গেছে, আলটিমেটলি কি হয়েছে? রিজেক্টেড হয়েছে। তাদের কাছে তাহলে মাইন্ডসেট কি হলো, যে কাজটা সোজা নয়, কঠিন। স্মার্ট ভ্যালু কাজটা সোজা, একদম। আরে সরি, উল্টো বললাম। ওদের কাছে মনে হচ্ছে স্মার্ট ভ্যালু কাজটা কঠিন, কিন্তু ব্যাংকের কাজটা সোজা বা রেলওয়ের কাজটা সোজা। কারণটা একটাই, যে 20 বছর ওটা করেছে। এখানে সে দুদিনেই সেটা ভাবলো যে শিখে গেছে। এই কখনো হয়? আর দুই, তাদের মনে হয়েছিল কাজটা ভালো না। কেন? লোক ধরতে হয়। একবারও অ্যানালিসিস করেনি লোক কোথায় না ধরছে। হ্যাঁ, স্মার্ট ভ্যালুতে লোক ধরতে হয়, একদম ঠিক কথা, আমি না করছি না। কিন্তু ব্যাংকে আমাকে কাস্টমার ধরতে হয় না? টিচারকে স্টুডেন্ট ধরতে হয় না? ডাক্তারকে পেশেন্ট ধরতে হয় না? তো সব জায়গাতেই সব কিছুকে ধরতে হয়, তাতে অসুবিধাটা কোথায়? যে গরুর খাবার বেচে তাকেও ধরতে হয় মানুষকে, গরুকে না। গরুর মালিককে ধরতে হয়। তো মানুষ ধরাটা কোনো খারাপ কাজ নয়। এই কথাটা বোঝার মতো তাদের ট্রেনিং হয়নি। আমাদের প্রণম্য অনুকূল ঠাকুর কি বলেছে? মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। কি? মানুষ আপন টাকা পর, তারপরে লাইটটা যত পারিস মানুষ ধর। তার ধনরা কি অসুবিধা? কিন্তু আমাদের ট্রেনিং এমন হয়েছে, আমরা মানুষ ধরি পায়ে না হাতে। আর বাইরের লোকেরা যারা স্মার্ট ভ্যালু করে না,
তারা হাতে ধরে না, পায়ে ধরে, মন্ত্রীর পায়ে ধরে, মিনিস্টারের এমএলএ এর পায়ে ধরে, সব পায়ে ধরে, আমাকে একটা চাকরি করে দিন, আমাকে একটা, সব জায়গাতে। বাচ্চা ভর্তি করতে যাবে, সেখানে মাস্টারের পায়ে হাত দিচ্ছে। এখানে আমাদের পায়ে হাত দিতে না, হাত ধরতে হয়, উঠে আসুন। আর ওরা পায়ে হাত দেওয়ার নিচে নামানোর জন্য। তো তাদের কাছে মনে হয়েছিল স্মার্ট ভ্যালুর কাজটা কঠিন এবং স্মার্ট ভ্যালুর কাজটা ভালো না। আর তৃতীয় যেটা প্রবলেম, যে আমি তো ভালোভাবে ঢুকলাম, তাহলে আমি যাকে বলছি সে কেন ভালো ভাবছে না? তারা সব এডুকেটেড লোক, তারা শিক্ষিত, মানে শিক্ষিত বলবো না, সরি, আমি শিক্ষিত তাদের বলি না, তারা ইউনিভার্সিটির ডিগ্রি আছে তাদের কাছে, বাট তারা আর শিক্ষিত নয়। শিক্ষা কাকে বলে? শিক্ষা বলে সেটাকে যে যার বুদ্ধি হয় কোনটা ভালো কোনটা খারাপ বিবেচনা করে, হ্যাঁ কিনা? একদম। রাস্তায় থুতু ফেলা খারাপ, এইটা যার বুদ্ধিতে নেই, সে এমএ পাস করলে কি হবে? করোনার সময় কত লোক মরে গেছে, সব শিক্ষিত, মানে ওই কি বলে ডিগ্রি প্রাপ্ত লোক, তারা মারা গেছে কেন? তারা জানতো না হোয়াট ইজ ইমিউনিটি, শরীরের প্রতিষেধকটা কি সেটাই তারা জানতো না। তারা বড় বড় হাই ডিগ্রিতে চাকরি করে, যার জন্য অনেক কোয়ালিফাইড লোক মারা গেছে। বেসিক জিনিসগুলো তাদের ধারণা নেই। তো এখানেও স্মার্ট ভ্যালুর কাজটা কি এইটা তারা বিচার করেনি। তারা ভেবেছে আমি যখন ঢুকেছি তাহলে সবাই ঢুকবে। আচ্ছা, তাই কখনো হয়? হ্যাঁ, সবাই, অনেকের লাল জামা পরেছে, সবাই পরেছে, কেন পরেনি? লাল রংটা খারাপ? তা তো নয়, ঠিক আছে? আরে আপনি তো আপনি ভাবছেন কি করে যে আপনি যাকে বলবেন সেই হ্যাঁ বলবে? হ্যাঁ, হতে পারে কখনো? আরে ভগবান সেও পারেনি সবাইকে একমত করতে, বেসিক রুলটা তাই। শিবেরও একদল আছে যারা শিব ভক্ত, কালীরও একদল আছে যে কালী ভক্ত, কৃষ্ণরও দল আছে, তাহলে সবাই কেন একমত হলো না? কারণ যেটা বেসিক রুল। ইলেকশন হবে দুদিন পরে, কেন সবাই বিজেপি না, সবাই তৃণমূল না, সবাই সিপিএম না? এই বেসিক রুলটা তাদের মাথায় ঢোকেনি যে সবাই একমত হবে না, কিন্তু কিছু না কিছু লোক একমত হবে এবং তাদের দিয়েই আমার গেমটা বেরোবে। এইটা তাদের মাথায় ঢোকেনি। কি কি বললাম? এক, কাজটা সোজা না, কাজটা ভালো না, আর সবাই আমার মতে মত মেলাচ্ছে না, এই জন্য তারা সরে গেছে। কিন্তু সে যদি ট্রেনিং নিত, সে বুঝে যেত স্মার্ট ভ্যালুর থেকে সোজা কাজ পৃথিবীতে হয় না। ইয়েস অর নো? সবাই বলছে না, বুঝেছো তো? আমাদের এখনো অনেক লোক আছে যারা বুঝতে পারছে যে স্মার্ট ভ্যালু কাজটা সোজা না। এরা স্যার রিজেকশন খেতে চায় না। ধরেন 10টা ইনভাইটিং করেছে, তো হ্যাঁ, 10টা ইনভাইটিং করেছে, এরা চাইছে ধরেন 10টাতে একটা আসার কথা, একটাই এসছে, এদের চিন্তা হচ্ছে একটা আসার কথা চলে এসছে, একটা 9টা কেন আসলো না, 10টাই কেন আসলো না? আরে এটা বেসিক রুল, মাথায় ঢোকাও। তুমি মোটাই হও আর পাতলাই হও, ট্রেন লাইনে যদি শুয়ে থাকো মরবে। দিস ইজ বেসিক রুল। সেজন্য হাতি, এতগুলো হাতি মরে গেছে। হাতি যদি ভাবে আমি এত মোটা, ট্রেন কি করবে আমার, তাহলে কি করে হবে? বেসিক রুল মানতে হবে। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, চার্টার্ড হও, কস্ট অ্যাকাউন্টেন্ট হও, যাই হও না কেন, তোমার মতে সবাই মত দেবে না। সচিন যতই বড় প্লেয়ার হোক, বিরাট কোহলি যত বড়ই প্লেয়ার হোক, 6টা বলই বাইরের মাঠে ফেরতে পারে না। সবসময় ছক্কা হয় না তো। হিসাব করে দেখবে, সে যে সেঞ্চুরি করেছে তার মধ্যে কতগুলো ডট বল ছিল, মানে যেগুলো রান পায়নি, তার মানে সেগুলো কি রিজেক্টেড, ক্যান্সেল। তোমার এখানে ক্যান্সেল হবে না, রিজেক্টেড হবে না, হ্যাঁ কি না? এইটা সবাই মানতে পারে না, মানে বুদ্ধু, সে বেসিক রুল মানতে পারছে না। আরে বাপের কথা ছেলে শোনে না, ছেলের কথা বাপ শোনে না, তা আমার কথা সবাই শুনবে, কে বলেছে? একদম একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিল কিন্তু স্যার। কিন্তু কিছু তো শুনবে, কিছু তো শুনবে। আমার কিছু নেই কাজ,
কারণ ওই কিছুটা আরো কিছু, সেই কিছুটা আরো কিছু, আলটিমেটলি অনেক কিছু। তার রেজাল্ট 10 লাখ। তার রেজাল্ট 10 লাখ। 10 লাখ। 10 লাখ স্যার, আপনি প্রচুর কামিয়েছেন কিন্তু। হ্যাঁ, আপনার আপনার এরা হয়তো জানেন, আমি জানি, এই স্যার যে এটাকে সানগ্লাস বলবো না, কি বলে, গ্লাস, গ্লাস বলে তো, চশমা, স্পেকটেকলস। এই ইংলিশ বলছে তো, আমি মাথার উপর দিয়ে বেরাচ্ছে, তা আশা করি তোমাদের। আমি যতখানি আমার নলেজ, ওটা কিন্তু সোনার। আমি ঠিক বলছি তো নাকি? এই চশমাটার দাম কত? কত স্যার? সোনার হবে 1,65,70,000। কেন? এটা গোল্ড। সোনার তো, এটা সোনার তো। একদম। আমার সোনাটা আমি চিনি ভালো। টাইটানের যাবে, ওটা কি নাম বলে চশমাটার নাম? 100টার উপরে লেখেছে। হ্যাঁ, গোল্ড ভার্সন, এটা গোল্ড ভার্সন টাইটান। আমি এটা সাউথ সিটিতে গিয়ে দেখেছিলাম। ইন্টারনেটে সার্চ করবে, গোল্ড ফ্রেম। স্যার সব কিন্তু সোনা পড়েছে, ঘড়িটা পড়েছে সোনার। ঘড়িটা স্যার দেখি দেন, নেবুলা। আমি অনেকক্ষণ আগে ফলো করেছি এটা। এটা টাইটান, এটা ফিলিগ্রি, পুরো 18 ক্যারেট গোল্ড, মানে সবকিছু ভেতরে যা কিছু আছে সব গোল্ড। এটার দামও 2 লাখ টাকা হবে। স্মার্ট ভ্যালু পড়া কেন? জিন্দগি তো একটাই, জিন্দগি না মেলে দুবারা। ঠিক আছে, স্মার্ট ভ্যালু একমাত্র জায়গা আমাদের। আমরা যখন চাকরি করেছি না, গল্প করা তো, বাঙালি গল্প করতে ভালোবাসে, আড্ডা মারতে ভালোবাসে। আজকে আড্ডাই হচ্ছে। এই আড্ডা স্যার এরা এনজয় করছে। তো আমরা একটা কথা স্যার বলছি মাঝখানে, কটা কোটিপতি তোমার সঙ্গে বসে আড্ডা মারবে, কোটিপতিটা আড্ডা মারবে এইটা নিয়ে যে তুমি কি করে কোটিপতি হবে? পাড়ায় কোটিপতি আছে, ইয়েস অর নো? কেউ আড্ডা মারবে বসে? কেউ পাত্তাও দেবে না। তুমি গ্র্যাজুয়েশন করেছো না তুমি মাস্টার ডিগ্রি কি করেছো না করেছো, কারুর কিছু যায় আসে না। আমি স্যারকে একদিন জিজ্ঞাসা করলাম, স্যার এখনো স্মার্ট ভ্যালু করছেন কেন, কি দরকার আপনার? তখন বলছে, আমার ছেলে, আমার নাতি যেই লাইফস্টাইলটা পাচ্ছে বা পেয়েছে, আমি আমার টিমে 10 লক্ষ যে অ্যাসোসিয়েট আছে, এরাও আমার ছেলে, এরাও আমার নাতি, আমি চাই এরাও যাতে সেম লাইফস্টাইল পায়। আমি স্যারকে একদিন রেকগনিশনের দিন বললাম, স্যার একটা ব্রডকাস্ট টাইপ করব আমাদের হলে, কোনোদিন হয়নি স্মার্ট ভ্যালুতে, আমরা ফার্স্ট করব, আপনাকে ফার্স্ট ইনভাইট আপনাকেই করব। তো স্যার সেকেন্ড লাগাইনি, বলে তুই যেদিন ডাকবি আমি সেদিন আছি তোর জন্য।